ওকে, তো আমি মেইনলি এখানে যে জন্য আসলাম, যদিও আমাদের কিওয়ার্ড রিসার্চের পার্টগুলো হয়ে গেছে, আজকে থেকে আমাদের আর্টিকেল রাইটিং এই বিষয়গুলোর দিকে আমরা যাব, এই জন্য এসেছিলাম। কিন্তু তার আগে আমার হাতে যেহেতু এই মুহূর্তে এইচর‍্যাপস টুলের নাম অনেকেই শুনেছেন, যে এইচর‍্যাপস হচ্ছে এটা টোটালি কিন্তু পেইড টুল। এটার ফ্রি ট্রায়াল চালাইতে হলেও 7 দিনের জন্য $7 পে করে নিতে হয়। তো সেই পেইড টুলও হয়তো নেক্সট টাইমে আপনারা কখনো নিতে পারেন, ওই জন্য যেহেতু আমার কাছে টুলটা আছে, এটা আমি এটা দিয়েও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ টিসার্চ এগুলোর কাজ করতে হয়। তো মোটামুটি এই সার্চ টুলের ব্যবহারটাও দেখাই। এটা অবশ্য অনেক সময় আপনারা চাইলে গ্রুপ বাইতেও কিনতে পারবেন। গ্রুপ বাই বলতে বিভিন্ন সাইট আছে, এই সমস্ত সাইটগুলোতে যেটা করা যায় যে এই স্ট্যাপস টুলটা আপনার হচ্ছে ওরা হয়তো আপনার দেখা যায় $99 এটার প্রাইস, কিন্তু এটা হচ্ছে তারা $10 এই ধরেন সেল করে। অনেক সময় চাইলে আপনি $10-15 মধ্যে 1 মাসের জন্য নিয়ে এগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি ব্রাউজারগুলো একটু অপ্রয়োজনীয় ওগুলো কেটে দেই। ওকে, সেটা একটু ওপেন হোক। আচ্ছা, যাই হোক, আমরা ধরেন এই স্ট্যাটস এর মূল ফরমেশনটা এরকম আসবে এবং এদিক দিয়ে কিছু অপশন দেখাবে। আমরা ধরেন সবার আগে যেটা চলে যাই কিওয়ার্ড এক্সপ্লোরার। ওকে, কিওয়ার্ড এক্সপ্লোরারে গিয়ে আমাদের মূলত কি করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এটা তো দেখতেছি খুবই স্লো, নেট স্লো না? টুল দিয়ে মাল্টিপল কাজ করা যায়, যেমন চাইলে কিওয়ার্ড রিসার্চ করা যায়, বা কোনো সাইটকে একটু অডিট করা যায়, অথবা হচ্ছে বিশেষ করে কোনো সাইট আপনার কম্পিটিটর কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে সে সমস্ত ব্যাকলিঙ্কের ক্লাস যখন আমরা করব, তখন কম্পিটিটরের ব্যাকলিঙ্কগুলো বের করে নেওয়া যায়, মাল্টিপল পারপাসে কাজ করা যায়। তো যাই হোক, টুলটা যেহেতু আমার কাছে আছে, এখন যেহেতু লোড নিতে টাইম নিচ্ছে, আমরা হয়তো পরে দেখলেও হবে। আমরা আমাদের মূল আজকের যে ক্লাস আছে সেদিকে চলে যাই। So, এর মধ্যে দেখি আসলে একটু ওকে, আর্টিকেল রাইটিং এর জন্য আমরা একটা
ওয়ার্ড ফাইল ওপেন করলাম, যেটা আমাদের কাজে আসবে। তো এই স্ল্যাপস টুলটা আমরা রাখি, এটা আপাতত যেহেতু লোড নিতে ঝামেলা করতেছে আমরা এদিকে যাচ্ছি না, আমরা আমাদের মূল ক্লাসটা আগে করে নেই। ওকে, তো আজকে আমাদের মেইন হচ্ছে যে টপিকসটা, সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। কারণ কিওয়ার্ড রিসার্চের পরেই যে টপিকসটা আমাদের দরকার হয় সাইট তৈরি করার জন্য। ধরেন আপনি যখন আসলে সাইটের জন্য, মানে সাইটটাকে এসইও করে, মানে সাইট তৈরি থেকে শুরু করেছি আমরা, মানে একটা সাইটকে তৈরি থেকে স্টার্ট করে সেটাকে র্যাঙ্কিং এ নিয়ে যাওয়া পর্যন্ত যা যা স্টেপ বাই স্টেপ করতে হয় আমরা সবই করব। ধরেন কেউ একজন কি করলো, কোন একটা, ধরেন যেমন এক্সাম্পল এক্সাম্পল বেস্ট, ধরেন বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার, আমরা যে সমস্ত কিওয়ার্ড গুলো দেখেছিলাম আমরা সেগুলোই বারবার সামনে নিয়ে আসতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। বা এক্সাম্পল এটা দেখছিলাম, এটাও হতে পারে। আচ্ছা, তো আমরা এখন যাই যে দেখেন যারা আমরা সাইট তৈরি করতে চাই, সেটা হোক অ্যামাজন অ্যাফিলিয়েশনের জন্য বা অন্য কোনো অ্যাফিলিয়েশন বসান, অথবা গুগল অ্যাডসেন্স, অথবা আপনার ই কমার্স সাইট, যেটাই হোক না কেন, বা বিশেষ করে ধরেন ব্লগ সাইট, যেটাই হোক। আচ্ছা, আমাদের সাইটে কেউ বলতে পারেন যে মানুষজন আসলে কেন আসে? তারা তারা কি আমাদের সাইটটা দেখতে কত সুন্দর সেটা দেখার জন্য আসে, নাকি কন্টেন্ট পড়ার জন্য, মানে কোনো ইনফরমেশন নেয়ার জন্য আসে? অবশ্যই কিন্তু ইনফরমেশন নেয়ার জন্য আসে। যখন একটা মানুষ বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার লিখে সার্চ দিল, এখানে অনেক সাইট হয়তো এসেছে, তারা কিন্তু এখানে আসবে, যারা এই যে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজ এখানে যেগুলোতেই আসবে তারা কিন্তু এক্স্যাক্টলি ইনফরমেশন বা কন্টেন্ট পড়ার জন্য কিন্তু এখানে তারা মূলত আসে। ওই যে বাকি যারা, বা এখানে আমরা সার্চ দিয়েছি আর অন্যান্য টপিকসে, এক্সাম্পল দেখেন যেমন শুজ এর কথা বলেছিলেন, এই জন্য শুজ নিয়েও ধরেন দুইটা সার্চ দিলাম, এদিকেও ধরেন আমি সার্চ দিলাম। দু একটা টপিকসে গেলাম। তো দেখেন যখনই একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তখন তারা ওই টপিকস ওরিয়েন্টেড কি করে, কন্টেন্ট বা ইনফরমেশন পড়ার জন্য কিন্তু তারা মূলত আসে। তো তারা কিন্তু এইভাবে আসতেছে। তো এখানে যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে কেউই আমাদের সাইটের দেখতে কত সুন্দর বা খারাপ এগুলো দেখার জন্য মূলত আসে না, আসে হচ্ছে কন্টেন্ট পড়ার জন্য বা ইনফরমেশন নেওয়ার জন্য। তো এটা তারা খুঁজে পাবে কিভাবে? কারণ ওই যে, এবং তারা প্রত্যেকেই এখানে মূলত কিওয়ার্ড অপটিমাইজ কন্টেন্ট, মানে এই সমস্ত সাইটের আপনি যতগুলো আসলে ইয়ে পাবেন। আমি যদি এই সাইটটাকে ওপেন করি ধরেন এদিক থেকে, তো এই যে যারা আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে র্যাঙ্কিং এ আসলে, এবং আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল অ্যামাউন্টের পিপল এই কথা লিখে সার্চ দেয়। তো সে যদি এই কথায় র্যাঙ্কিং এ যেতে পারে, তাকে আর কোনো চিন্তা করতে হয় না আসলে, কারণ এটা লিখে অলরেডি মানুষজন সার্চ দেয়, এই জন্য সেভাবে সাইট করেছে। সাইটের স্ট্রাকচার এক একজনের এক রকম হতে পারে। এখানে শুধু সে নাইভস নিয়ে লিখবে,
ধরেন কিচেন নাইফস নিয়ে, এখানে আউটডোর নাইফস, শুধু দেখেন চাকু নিয়ে একটা সাইট যে হচ্ছে নাইফস অ্যাডভাইস। মানে আমাদের যে কাজটা করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চটা ফাইনাল হয়ে গেলে ইজি কিওয়ার্ড বা এভাবে যেগুলোতে আমরা ওই যে দ্রুত র্যাঙ্কিং এ যেতে পারবো, এই টাইপের পেলে তো বেটার। তো যাই হোক, কিওয়ার্ড রিসার্চের পরে আমাদের এসইওর জন্য প্রথম কাজ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের সাথে সাথে আমাদের তো তখন তো নিশও থাকে, যে কোন নিশে আমি খুঁজবো, সেই টপিকসেই তো আমরা কিওয়ার্ড রিসার্চ করি। এবং আমাদের উদ্দেশ্যও কিন্তু তখনই ফাইনাল করে নেই, যে আমি কি অ্যাফিলিয়েশন করার জন্য কিওয়ার্ড খুঁজতেছি, সেই ক্ষেত্রে আমাকে বাইং কিওয়ার্ড খুঁজতে হবে, নাকি আমি ইনফরমেশন দিয়ে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করব, নাকি আমি ইনফরমেশনও দিব অ্যাফিলিয়েশনও করব। এই ক্ষেত্রে আমাকে কিছু ইনফরমেটিভ কন্টেন্ট দিতে হবে। আবার যেগুলো থেকে আমার প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য, সেগুলো থেকে আমি হচ্ছে এক্সাম্পল বাইং কিওয়ার্ডে দিব। আবার যদি আপনার সার্ভিস বেস হয়, যে এক্সাম্পল আমি ধরেন একটা সোলার কোম্পানি নিয়ে কাজ করতেছি এখন, তাদের ধরেন প্রতি মাসে $800 করে পে করবে, শুধু তাদের ওই কিওয়ার্ড গুলোকে তারা মূলত ফ্লোরিডার একটা অঙ্গরাজ্য, ধরেন এক্সাম্পল সোলার এনার্জি সার্ভিস ইন ফ্লোরিডা, বা এক্সাম্পল এই যে সোলার কোম্পানি ইন কি অরল্যান্ডো, এটাই মূলত তার টার্গেটেড এরিয়া। তো এখানে দেখেন 170 জন মানুষ, খুব বেশি মানুষ না কিন্তু, বাট খুবই কম মানুষ সার্চ দেয়। এতেও কোনো সমস্যা নেই, কিন্তু আলটিমেট এইটাতে কিন্তু আমার হচ্ছে ওই যে সার্ভিস সেল করার জন্য এটা হচ্ছে টার্গেটেড, যে যারা ওই নির্দিষ্ট একটা সিটি, যে এক্সাম্পল সোলার কোম্পানি ইন পাবনা, তার মানে পাবনায় যারা এটা খুঁজতে চাচ্ছে তাদের জন্য। তো একদম স্পেসিফিক, এবং এইগুলোতে আমরা যদি যাই, ধরেন আমরা, তো আমাদের শুরুতেই যে কাজটা করতে হবে, আমরা জানি যে কিওয়ার্ড রিসার্চের সময় আমরা অ্যানালাইসিস করে নেই যে আমাদের উদ্দেশ্যটা কি, এবং আমরা আমাদের উদ্দেশ্য অনুযায়ী আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কারণ আপনি যদি কিওয়ার্ড রিসার্চ না করে আগান সামনের দিকে, তাহলে আপনি ফেইলার হতে পারেন। কারণ আপনাকে বুঝতে হবে যে আপনি কাদেরকে সার্ভিস দেবেন। এখন আপনি সার্ভিস দেবেন এক্সাম্পল পাবনা বেস, যে যারা পাবনা থেকে খুঁজতেছে, যে আপনার এক্সাম্পল কার রেন্টাল সার্ভিস ইন পাবনা, তো তাদেরকে তো ঢাকা বা সারা বিশ্ব এভাবে হয়ে লাভ নেই। তো এখানেও আমাদেরকেও সেম কাজ করতে হবে। আচ্ছা আমি দেখি আমার নেটটা ঠিক আছে কিনা। আচ্ছা আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু জানাবেন জাস্ট মেসেজে অথবা অন্য কোনো ভাবে। জি স্যার, শোনা যায়। আচ্ছা ওকে, ওকে, তো আমরা তাহলে লগ ইন করে নিই। যদিও দেখতে পাচ্ছি এখানে অনেকেই অ্যাড রান করে রেখেছে গুগল অ্যাডস দিয়ে দিয়ে। কারণ কেন তারা গুগল অ্যাডস দিয়ে রেখেছে, কারণ তারা জানে যে এই টপিকসে যদি একজন মানুষ করে ক্লিক করে $9 করেও কেটে যায়, $9 সিপিসি, তারপরেও তাদের লাভ আছে। যে 100 জন আসলে যদি 5 জনও সার্ভিস নেয়, 100 জনে ধরেন তার হয়তো ধরেন এক্সাম্পল $900 কেটে যাবে, সে এক্সাম্পল। তার মানে সে এটা কিন্তু শিওরলি জানে যে 100 জন আসলে এখান থেকে যদি তার থেকে 10 জন বা 5 জনও সার্ভিস নেয়, এক একজনের থেকে সে হয়তো 2 4 5 হাজার ডলার কামাবে। ওকে, তো এভাবে করেও কিন্তু তারা, আর যারা তো এসিওতে এভাবে আসতেছে তারা তো টোটালি ফ্রি অফ কস্টে। তো দেখেন এভাবে এক্সাম্পল যেমন আছে বিভিন্ন সাইট, তো দেখতে পাচ্ছি যে এরা কি করতেছে, তারা কিন্তু ওই এরিয়াতে আপনার এক্সাম্পল সার্ভিস দিচ্ছে। তো আমারও এইভাবে ধরেন টার্গেট, যে আমি ওই এরিয়াটাকে কি করব, সোলার বিভিন্ন কোম্পানি আমিও, তো আমি সেই জায়গার টার্গেটেড এরিয়ার মানুষকে সার্ভিস দিতে চাই। তো আমাকে কিন্তু ওই টাইপের টার্গেট করে কিওয়ার্ড অ্যানালাইসিস করে নিয়ে কাজে নামতে হবে। ওকে, সো তারা যেভাবে করতেছে, এবং এই জন্য আমাদের কিন্তু এই যে কন্টেন্ট গুলো আমরা দেখতেছি, এভাবে কিন্তু আমাদের কন্টেন্ট বিল্ড আপ করতে হবে।
কারণ আমি যে টাইপের ইয়ে চাই সেখানে প্রাইস প্যাকেজ বিভিন্ন থাকতে পারে, কিন্তু অপটিমাইজ এখানে কি থাকবে, কিওয়ার্ড থাকবে। এই যেমন দেখেন, সে তার মতো হয়তো সোলার পাওয়ারস, ওকে, সো এভাবে তারা তাদের মতো এবং এই জিনিসগুলো এখানে রেখেছে। তবে অনেকের অপটিমাইজেশন অন্যরকম থাকতে পারে, আমাদেরকে বেটার ভাবে অপটিমাইজ করতে হবে। এইখানে আমরা তাদেরই এগুলো দেখলাম, এবং আমার কন্টেন্ট, আমার কম্পিটিটর সে যেহেতু তার কন্টেন্ট কিভাবে আমরা তাদের থেকে বেটার করে কন্টেন্ট আরো কিভাবে লিখে কাজ করতে পারি সেগুলো আমরা দেখব। তো এইগুলো সেম ভাবে এই জায়গাগুলোতেও সেম, যে আপনার এক্সাম্পল আমরা যে টপিকস নিয়ে কাজ করব সেই প্রতিটা কিওয়ার্ড নিয়ে আমাদেরকে আর্টিকেল লিখতে হবে। কারণ মানুষ কখনো কি আপনার সাইট দেখার জন্য আসে না, সবাই ইনফরমেশন দেখার জন্য আসে। এবং আমাদেরকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য মাস্ট বি কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে। কারণ ওই যে আমরা লিখলাম যে এক্সাম্পল বেস্ট শেফ নাইফ আন্ডার $100, সেই ক্ষেত্রে কিন্তু তার ওইটাই আসবে। আবার দেখেন এখানে তার যতগুলো কন্টেন্ট আছে প্রতিটা কন্টেন্টই কিন্তু এক একটা কিওয়ার্ডের উপর অপটিমাইজ করে তৈরি করা। যেমন তার এইটা কি নিয়ে অপটিমাইজ করা, এই যে বেস্ট আপনার হচ্ছে বোনিং নাইফ ফর ডেয়ার, দেখেন স্পেসিফিক, এবং এইটাতে হয়তো তার কি আছে, সার্চ ভলিউম আছে, এই জন্য সে এটা নিয়ে কাজ করতেছে। দেখেন 170 সার্চ ভলিউম আছে, ডেয়ার এর জন্য স্পেসিফিক যেটা, সেভাবে সে কাজ করতেছে। তো আমাদেরকেও কি করতে হবে, এভাবে প্রতিটা, এবং তার ইউআরএল এর মধ্যে গেলেও আপনি কি করতে পারবেন, ওই কিওয়ার্ডটা এভাবে দেখতে পারবেন। এবং উম, সেইটা নিয়ে সেটা দেখেন আমাদের এই জিনিসগুলো আমরা জানবো, যেমন সে তার হেডিং এর মধ্যে রেখেছে, শুরুর দিকে রেখেছে, বা এদিকে ইন্ট্রোডাকশনেও আপনি দেখতে পারবেন। আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দেই, এই যে দেখেন শুরুর দিকে সেই কথাটা রেখেছে, এরপরে সে কয়বার এই কথাটা আরো কোথায় কোথায় রাখছে এগুলো আমরা দেখতে পারবো। তো যাই হোক, আমরা যে বিষয়টা বুঝলাম যে একটা সাইটের আমরা যতগুলো কিওয়ার্ড রিসার্চ করি সেই কিওয়ার্ড দিয়ে আমরা কেন অ্যানালাইসিস করি, এক কথায় বলতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ করে আমরা মূলত সেই টপিকসগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল দেওয়ার জন্য, সেই কিওয়ার্ডের উপর অপটিমাইজ করে আর্টিকেল দেওয়ার জন্য। কারণ আপনি যদি 100টা বা 20টা কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে বসে থাকেন, অনেক ভালো ভালো কিওয়ার্ড হয়, আপনি নিয়ে আপনার ফাইলে রেখে দিলে কিন্তু কোনো লাভ নাই। আমাদের কি করতে হয়, আমাদের সাইট মানে আমাদের কিওয়ার্ড রিসার্চ এর পরেই সেই প্রতিটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের আর্টিকেল লিখতে হয়, যে কিওয়ার্ডে আমরা র্যাঙ্কিং এ আসতে চাই। তো র্যাঙ্কিং এ আসার পূর্ব শর্তই হচ্ছে আমাদের সেই কিওয়ার্ডটাকে অপটিমাইজ করে আর্টিকেল লিখতে হবে। এবং যে জিনিসটা আজকে আমরা শিখব, এখনো আমরা সেই মেন পয়েন্টে যাই নাই, কারণ শুরুতে আমরা থিওরিগুলো বলে নিচ্ছি যে এই যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করলাম সেটার কাজ কি আসলে। সেটার একমাত্র কাজ হচ্ছে সেই কিওয়ার্ডটাকে অপটিমাইজ করে কি করা, প্রতিটা কিওয়ার্ড দিয়ে এক একটা করে আর্টিকেল লেখা। যেমন এই সাইটে যেমন দেখলেন যে তার প্রতিটা পেজ এখানে কি করা, এক একটা কিওয়ার্ডের উপর অপটিমাইজ করে লেখা। যেমন এই যে এটা দেখলেন, বা এই যে এটা তারা একটা পেজ বা পোস্ট যেটাই বলি না কেন, যে বেস্ট শেফ নাইফ আন্ডার $100, বেস্ট নাইফ ফর এই যে ট্রিমিং মিট, বেস্ট এই যে বোনিং নাইফ ফর ডেয়ার, এখানে যতগুলো আপনি তার পোস্ট দেখতেছেন প্রতিটা পোস্টে কি করা, এই যে এটা হচ্ছে চাকুর ব্র্যান্ডের নাম, এই যে ডোল স্টোন ভার্সেস হচ্ছে শান নাইফস, এটাও ধরেন একটা তার কি কিওয়ার্ড, এটাও কিন্তু সে এমনি এমনি নেয় নাই। এখানে যতগুলো দেখতেছেন তার মানে কি করতে হবে, আমাদের প্রতিটা কিওয়ার্ড আমরা যেগুলো অ্যানালাইসিস করেছি বা রিসার্চ করেছি সেটা দিয়ে আমাদের হতে পারে এখানে সার্চ ভলিউম কম দেখাচ্ছে বা খুবই কম, ধরেন, বাট আলটিমেট এটা কিন্তু তার, আমরা নাইফস বাদ দেই, এইটা ভার্সেস এইটা দেই, হতে পারে ওইখান থেকে আমি ডিরেক্ট ওইটা, এই যে এইটা কিন্তু তার কিওয়ার্ড, যে এইটা ভার্সেস এইটা, এবং আমরা যেখান থেকে কপি করছিলাম এখানে একটু যাই, কারণ এই পেজে গেলেই বুঝতে পারবো। এখানে তো নাইফস লিখছে, যাই হোক মূলত তার হচ্ছে কিওয়ার্ড হচ্ছে এতটুকু। তো এক্সাম্পল ওইটার সাথে আর কি নাইফস লিখে দিছে, যেহেতু এটা প্রতিটা টপিকসের জন্যই প্রতিটা আর্টিকেলে তার এখানে যে পার্টেই যান না কেন কিওয়ার্ড দিয়ে লেখা। এবং তার মানে আমরা বুঝলাম যে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করার পরেই আমাদের প্রতিটা কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখতে হবে। এবং যেমন আমরা এখানে এসে অনেকগুলো দেখতে পাচ্ছি, এ তো আর একদিনে এইভাবে এতগুলো লিখে নাই। শুরুতে হয়তো কি করেছে, সাইট করেছে, সাইটের লোগো, উপরে যেটা থাকে যে এটাকে ফেবিকন বলা হয়, ফেবিকন এগুলো দিয়ে সাইটের ডোমেন হোস্টিং নিয়েছে, এখানে হয়তো একটা আর্টিকেল পাবলিশ করেছে বা দুইটা, এখানে দুইটা,
অ্যাফিলিয়েট ডিসক্লেমার তো একটা পেজ, এটা যে আপনার প্রোডাক্ট না অ্যামাজনের প্রোডাক্ট সেটা একটা ডিসক্লেমার দিয়েছে। প্রাইভেসি পলিসি তো আপনি কারো আর এই যে কন্টাক্ট এগুলো তো নর্মাল, বাট তার দুইটা সেক্টর নিয়ে কাজ করতেছে, এক হচ্ছে কিচেন নাইফস আর একটা হচ্ছে আউটডোর নাইফস। তো দেখেন, এবং সে খুব বেশি দিন হলে মেবি শুরু করে নাই, কারণ তার সাইটের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কন্টেন্টের সংখ্যাও খুব বেশি না। তারপরেও মোটামুটি ভালোই, খারাপ নাও আছে, এদিকে তো অনেক কয়েকটা পেজও আছে। তো দেখেন এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু তার অ্যানালাইসিস করা টপিকস নিয়ে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করার পরেই আমাদেরকে চলে যেতে হবে সেই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কি করব, আর্টিকেল লিখতে থাকবো, এবং কিভাবে লিখবো সেটা আমরা আজকে দেখব। এবং সেই সাথে আমাদের ডোমেইন হোস্টিংও কিনতে হবে। ডোমেইন হোস্টিং যেমন namecheap.com বা বিভিন্ন জায়গা থেকে আমরা কিনতে পারি, কারণ আমাদের প্রতিটা সাইট তৈরির সময় আমাদেরকে মাস্ট বি কি লাগে, এটার জন্য একটা এই যে ডোমেইন নেম লাগে, ডোমেইন নেম এই যে .com .net পর্যন্ত। আর এই সাইটটা যে সার্ভারের মধ্যে আপ করা থাকে, এতে পৃথিবীর যে কেউ সার্চ দিলে পায়, সেটাকে হোস্টিং বলা হয়। তো একটা সাইট তৈরি করার জন্য কি কি লাগে, একটা ডোমেইন নেম লাগে আর একটা হোস্টিং লাগে। এবং এই ডোমেইন নেম পৃথিবীর আর কেউ নিতে পারবে না যতদিন না পর্যন্ত আপনি এটাকে কি করবেন, রিনিউ করে রাখবেন একবার কেনার পরে। রিনিউ কি, এটা হচ্ছে কিন্তু বছর মেয়াদি কেনা, মানে গভর্নমেন্টকে যেমন বছর বছর ট্যাক্স দিয়ে ধরেন আপনি ওই দোকানের নামটা রেখে দেন, এরকম ডোমেইন নেমটা হচ্ছে কেনার পরে এটা বছর মেয়াদি। আপনি চাইলে একবারে 5 বছরের জন্য কিনলে 5 বছর আর রিনিউ করতে হবে না, কিন্তু 5 বছরের টাকা একবারে দিয়ে দিতে হবে। পার বছরে আপনাকে ধরে রাখতে হবে যে $8 থেকে $10 একটা ডোমেইন নেমের দাম। এবং আমি এটা কিনে নিলে আমাকে এটা রিনিউ হয়ে যাওয়ার 3 মাস আগে থেকে নোটিফিকেশন দিতে থাকবে। আমি যদি লাস্ট পর্যন্ত রিনিউ নাই করি, তখন আরেকজন অ্যাভেলেবেল হয়ে গেলে কিনে নিতে পারবে। তো এই ডোমেন নেম আমাদের কেনার জন্য আমরা যে টপিকস নিয়ে অ্যানালাইসিস করেছি, যেমন আপনি নাইফস নিয়ে করলেন, ধরেন উনি নাম দিয়েছে নাইফস অ্যাডভাইস। আবার আরেকজন ধরেন ধরেন আমার স্টুডেন্ট দিল হচ্ছে লাইফ উইথ কিচেন, মানে কিচেনে সে আরো টপিকস নিয়ে কাজ করার ইচ্ছা আছে এই জন্য। বা আপনি নাইফস গাইড .com ধরেন আমি দিলাম যে বিভিন্ন নাইফস গাইড .com নিয়ে কাজ করব। এখন দেখতে হবে যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা, এই জন্য জাস্ট লিখে .com দিয়ে সার্চ দিলাম। শুধু .comই হয় না, .com .net .org বিভিন্ন টাইপের ডোমেইন হয়, .comটাই সব থেকে বেশি আসলে প্রচলিত। আচ্ছা আমরা আরেকবার সার্চ দিই, মেবি হয় নাই। সো আমরা নেমচিপে গিয়ে কি করব, জাস্ট সার্চ দিব। আমি আমি ধরেন এদিকে আচ্ছা একটা মিনিট। আমি ধরেন কিচেন নাইফস গাইড .com এভাবেই দিলাম। যে কোনো একটা নেম দিয়ে সার্চ দেওয়ার পরে দেখতে হবে যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা, কারণ অ্যাভেলেবেল না থাকলে তো আপনি এটা নিতে পারবেন না। এটা একটু টাইম নিচ্ছে, হয়তো একটু টাইম দিই আমরা। আচ্ছা আমি এমনিতেই সাথে আরো কিছু লাগাই, কারণ অ্যাভেলেবেল না থাকলে তো এটা আসলে দেখাবে না। আমরা এই যে দেখেন মাই কিচেন নাইফস গাইড .com, বাট এটা কিন্তু ডোমেইন নেম অনেক বড় হয়ে যায়, আমরা এত বড় না নেওয়াটা ভালো। আমরা 2 ওয়ার্ডের মধ্যে নিব, তবে সেটা আবার অ্যাভেলেবেল থাকতে হবে, অনেকভাবে সার্চ দিয়ে অনেক সময় পাবেন না। মাই কিচেন লিখতে পারেন, মাই কিচেন .com, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। এগুলো অ্যাভেলেবেল অনেক সময় থাকে না, অনেক টেকনিক্যালি চিন্তা ভাবনা করে অনেকভাবে বের করতে হয়। মাই কিচেন ওয়ান, এমনিতেই আমি লিখলাম মাই কিচেন ওয়ান, এটা আবার আছে। তো আমরা 1 to 1 মাঝখানে ড্যাশ ড্যাশ এগুলো আসলে দেই না। আমরা যেটা করি হচ্ছে আপনার যেমন কিচেন গাইড .com বা কিচেন দেখলেন নাইফস অ্যাডভাইস .com, মানে এক একজন এক একভাবে এভাবে সুন্দর একটা নাম রাখবো, এবং চেষ্টা করবেন 2 ওয়ার্ডে রাখা। 3 ওয়ার্ড হলেও অনেক সময় সমস্যা নেই, কারণ যেহেতু যদি একান্তই না পাওয়া যায়
তখন বাট এইভাবে অ্যাভেলেবেল যেটা দেখাবে এবং এটার দাম দেখেন অ্যারাউন্ড $9 1 বছরের জন্য। আপনি চাইলে কেনার সময় এখানে অ্যাকাউন্ট করে 2-3 বছরের জন্যও কিনতে পারবেন এবং সেই সাথে হোস্টিংও কিনতে হবে। ওকে, তো আমাদের ডোমেইন কিনতে হবে, সেই সাথে আবার হোস্টিংও কিনতে হবে। যেমন এগুলোর দামও আপনার ইয়ারলি হচ্ছে, ধরেন আপনাকে এখানে $17 থেকে $20 মতো খরচ করতে হবে, অথবা আরো বাংলাদেশে একটা আছে একজন হোস্ট, ওদের সার্ভিসটাও ভালো। মানে ডোমেইন হোস্টিং দিয়ে ধরে রাখেন আপনার 2600-2700 টাকা পার বছরে খরচ যাবে। ওকে, তো আপনি ভালো করতে পারলে এখানে 2600-2700 টাকা কোনো ব্যাপারই না আসলে। ওকে, কারণ বাংলাদেশে বিজনেস চালাইতে গেলেও আপনার 5-6 হাজার বা 10 হাজার টাকা প্রতি বছর শুধু ওই যে টিনস, ওই যে ইয়েগুলো রিনিউ করতে হয়, নাম ইয়ে করতে হয়। আর এখানে তো ধরেন নাম প্লাস দোকান ভাড়া, হোস্টিং হচ্ছে দোকান ভাড়া, আর ডোমেইন নেম হচ্ছে ধরেন বিজনেসের নাম রিনিউ করা। যেমন ওই যে ভ্যাট দিতে হয় আপনার প্রতিষ্ঠানের নামে, যে একটা ওই যে কি সার্টিফিকেট আপনার হচ্ছে, যেগুলো তো টিন না, এটাকে কি বলে, ট্রেড লাইসেন্স। ধরেন নামটা হচ্ছে ট্রেড লাইসেন্স, মানে আপনার দোকানের নাম কি হবে, যেমন তার নাম হচ্ছে কিচেন অ্যাডভাইস.com, আর তার দোকানের যে স্পেস লাগে সেটা ধরেন এখানে হচ্ছে কি ওই হোস্টিং। তো আপনারা হয়তো ডোমেনটা বুঝতে পারছেন, ডোমেন হচ্ছে সাইটের নাম, আর হোস্টিং হচ্ছে এই যে যাবতীয় যা ইমেজ ভিডিও দেখতে পাচ্ছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে সার্চ দিলে এটা যে আসে, এটা হচ্ছে বিভিন্ন সার্ভারে রাখা থাকে, এই জন্যই কিন্তু আসে। তো এটা হচ্ছে একটা হোস্টিং। যেমন একটা দোকান তৈরি করতে গেলে একটা দোকানের নাম লাগে, আর দোকানে কি লাগে, একটা স্পেস লাগে। তো আশা করি ডোমেন হোস্টিং নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? ডোমেন হোস্টিং নিয়ে আচ্ছা থাকলে কেউ বলতে পারেন। ডোমেন হোস্টিং নিয়ে আপনাদের কারো কনফিউশন আছে, আপনারা হয় মাইক্রোফোনে বলবেন, অথবা কোনো কিছু বলার পরে খুব দ্রুত মেসেজে লিখে দিবেন, তাহলে আমি বুঝতে পারলে আবার দ্রুত সুইচ করে সামনের দিকে আগাতে পারবো। না স্যার, বুঝতে পারছি। ওকে জি। তো আমি সবার কথা চিন্তা করেই যে মাঝে মধ্যে জিজ্ঞেস করব, কারণ কিছু মানুষ আছে আসলে ওনারা হয়তো একটু উইকের জন্য আমি বারবার জিজ্ঞেস করি। সো আপনারা চাইলে লজ্জা করবেন না, বলবেন। সো আমাদের একটা সাইট তৈরি করতে গেলে এরকম প্রথম কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এবং সেই কিওয়ার্ডের সাথে মিল রেখেই আমরা একটা কি করব, ডোমেইন নেম নিব। আর হোস্টিং তো জায়গা মানে জায়গায়। সো এটা এরকম কেন, কারণ আপনি এখন নিলেন হচ্ছে চাকু নিয়ে সাইট করবেন, এখন নাম নিলেন হচ্ছে সুর কোনো, তাহলে কিন্তু আসলে দেখেন বিষয়টা হবে না। আবার এটা যে এসইওর কিছু ভ্যালু আছে সেটাও পাবেন না। তো আমরা আমাদের টপিকস অনুযায়ী, যে টপিকস নিয়ে কাজ করব, যে টাইপের কিওয়ার্ড রিসার্চ করেছি, সেভাবে আমরা কি করব, কিছু একটা ডোমেন নেম, ভালো একটা ডোমেন নেম নিব, এবং দেখতে হবে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। ওই যে অ্যাভেলেবেল না থাকলে, টিকমার্ক না হলে সেটা নেওয়া যাবে না। সো ডোমেন হোস্টিং নেওয়ার পরেই এখন আমাদের প্রতিটা কিওয়ার্ড নিয়ে এখন কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে। তো আমাদের এই ক্লাসে কোনো ইংলিশ আমি শেখাবো না, বাট কিভাবে সুন্দর করে এসইও অপটিমাইজ করে কন্টেন্ট লেখা যায় সেই বিষয়গুলো আমরা শিখব। কারণ এখানে যতগুলো কন্টেন্ট আছে যারা র্যাঙ্ক করেছে, এখানে কিছু বিষয় আসলে ফলো করা হয়, বা কিছু বিষয় ম্যাচ করার কারণেই এগুলো আসলে কি করে, র্যাঙ্ক করে। তো আমরা সেগুলো দেখবো যে এরা কি এমন করতেছে, বা কিওয়ার্ড অপটিমাইজ কিভাবে করে আর্টিকেলটা লিখতেছে, যে কারণে তারা র্যাঙ্কিং এ যাচ্ছে। আচ্ছা, তো প্রথম আমরা একটা ভালো আর্টিকেল লেখার কিছু শর্ত জেনে নেই, যে একটা ভালো আর্টিকেল হতে হলে আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হয় ভালো আর্টিকেল লেখার জন্য। তো প্রথম তো অবশ্যই আপনার ইংলিশের লেভেলটা, যেহেতু আমাদের ইংলিশে মেইনলি লিখতে হয়, এই লেভেলটা যত ভালো হবে তত আমাদের লেখাটা সুবিধা। আবার এটা নিয়ে মার্কেট প্লেসে দেখবেন প্রচুর আর্টিকেল রাইটিং নিয়ে কাজ আছে। অনেকেই সাইট তৈরি করে, দেখা যায় নিজে না লিখে অনেককে দিয়ে লিখায় নেয়। সেই ক্ষেত্রে তাকে আর্টিকেল রাইটিং এর জন্য আবার ইনভেস্টও করতে হয় সাইটের পিছে। তো আমি বলবো নিজে লিখতে পারলেই ভালো। প্রথম সাইটটা নিজেরাই লিখেন, যেমন blenderpair.com। এখানে আমরা যখন মাত্র ধরেন, আমিও সেই সময় তো ইন্টারমিডিয়েট পাস লেভেলের, সবাই কিন্তু এরকম ছিল। তো সবাই মিলে সেই সাইটে এই সময় লিখা এবং এটা কাজ করে, এটা কিন্তু র্যাঙ্ক করেছে, অনেক ভালো করতেছে। তো আলটিমেট এভাবে এই যে প্রতিটা যে কিওয়ার্ড রিসার্চ করে, আমাদের প্রতিটা কিওয়ার্ড নিয়ে কিন্তু এখানে কি করে এক একটা আর্টিকেল লেখা। তো এভাবে
জাস্ট কি করতে হবে, আপনাদেরকে আর্টিকেল এখানে লিখতে হবে এবং সেই আর্টিকেলগুলো কি করতে হবে, সাইটে পরে পাবলিশ করতে হবে। তো আমাদের প্রথমে আমরা আসি যে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আর্টিকেল লেখার সময়, যে একটা ভালো আর্টিকেলের কি কি ভালো দিকগুলো মেনটেন করতে হয়। সেটা হচ্ছে আপনাকে শুরুতে বুঝতে হবে যে আপনার এই আর্টিকেলটাতে আপনি আসলে কি করতে চাচ্ছেন। এখানে কি কাউকে কোনো কিছু শেখাবেন, নাকি কাউকে কোনো কিছু কেনার জন্য উদ্বুদ্ধ করবেন? তো সেই ক্ষেত্রে আমাদের কিছু রাইটিং এর ফরম্যাট আমরা ফলো করে নিতে পারি, এতে আমাদের জন্য সুবিধা হয়। কিভাবে ফরম্যাট ফলো করে নিব বা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে নিব, সেটা হচ্ছে যে এক্সাম্পল দেখেন, আপনি যখন বাইং কিওয়ার্ড এভাবে লিখবেন, বাইং কিওয়ার্ডের ফরম্যাটটা দেখেন যে শুরুতে আপনি যে টপিকসটা নিয়ে লিখবেন সেটা নিয়ে একটা হেডিং দেওয়া হয়েছে। যেমন প্রতিটা নিউজ পেপারে ধরেন একটা হেডিং থাকে, এখানেও আমাদের আর্টিকেল রাইটিং এর জন্য একটা আমাদের হেডিং লাগবে, এবং এই হেডিংটা কোনোভাবেই যেন 65 ক্যারেক্টারের বেশি না হয়। এখানে কিন্তু এক একটা লেটার হচ্ছে এক একটা ক্যারেক্টার, একটা স্পেস একটা ক্যারেক্টার। এই যে অনলাইনে ক্যারেক্টার কাউন্ট টুলও আছে, ক্যারেক্টার কাউন্ট টুল, এই সব জায়গায় গেলে আমরা 65 ক্যারেক্টারের উপরে কখনোই যাব না, 60-র নিচে থাকলে আরো বেটার। ওকে, তো আমাদের টাইটেলটা 60 ক্যারেক্টারের মধ্যে, 65 ক্যারেক্টারের মধ্যে 60 বা 55 এগুলো রাখতে পারলে আরো বেশি বেটার। 60 65 কোনোভাবে আপ হওয়া যাবে না। দেখেন 51 ক্যারেক্টারের মধ্যে হেডিংটা এক্সাম্পল লেখা হয়েছে, এবং হেডিংটা শুধু লিখলেই হবে না, শুরুর দিকে কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করতে হবে। দেখেন শুরুর দিকে কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করা হয়েছে, এবং এই আর্টিকেলটা কিভাবে লিখবেন সেই ফরমেশনটাও আপনাকে দাঁড় করাইতে হবে। যেমন এখানে দুইটা প্যারা দিয়ে প্রথম যে টপিকসটা নিয়ে শুরু করা হয়েছে সেটা নিয়ে প্রথম দুইটা প্যারা দিয়ে শুরু করা হয়েছে, সে হয়তো এভাবে লিখেছে, আপনি অন্যভাবেও শুরু করতে পারেন। লিখছে শেপ নাইফস হ্যাজ এ লং স্টেইং ব্লেড, আচ্ছা, উইথ এ শাইন সুপার। ওকে, উনি হয়তো এভাবে লিখছে ডিরেক্ট। আপনি হয়তো এভাবে করতে পারেন যে আপনি কি একজন ভালো শেফ, বা আপনি কি রান্না করতে অনেক শেফ স্টাইলে রান্না করতে অনেক পছন্দ করেন, বা এভাবে কিছু একটা বলে যে আপনি কি ভালো শেফ নাইফ খুঁজছেন, মানে এরকম কিছু একটা এভাবে বলে শুরু করা যেতে পারে। যে এক একজন ধরেন একটা বিষয় নিয়ে লিখতে গেলে একভাবে বলে, আপনি হয়তো আপনার মতো জায়গা থেকে শুরু করে এভাবে, কারণ আর্টিকেল লেখার সময় প্রথম যে বিষয়টা যে ডিরেক্ট কারোটা কপি করা যাবে না। তো আমরা এখন যে ফরম্যাটে আছি সেটা হচ্ছে একটা আর্টিকেলের স্ট্রাকচার দেয়া। প্রথম আমরা একটা হেডিং লিখব, এবং এরপরে দেখেন সেটার ইন্ট্রোডাকশন দেয়া হচ্ছে। এরপরে ইন্ট্রোডাকশন দেওয়ার পরে এটা তো এমনিতেই এসেছে অ্যামাজন থেকে, এটা কিন্তু আর্টিকেলের পার্ট না। পরে আর্টিকেলের মধ্যে যে অ্যাডের মতো আর কি, অ্যাড ধরে নেন এটা। তো প্রথম যে টপিকস নিয়ে সেটা ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে দুটা প্যারায়। এরপরে আবার বেস্ট শেফ নাইফ আন্ডার $100 রিভিউজ, বা এখানে লিখতে পারেন যে যদি আপনি 5টা প্রোডাক্ট নিয়ে লিখেন তাহলে লিখতে পারেন যে 5 বেস্ট শেফ নাইফস আন্ডার 100 রিভিউজ। তার মানে বোঝা যাচ্ছে 5টা এখন রিভিউ, 5টার বিষয় নিয়ে আপনি রিভিউ করবেন। এরপরে সেটার বিষয় নিয়ে একটু ধরেন ইন্ট্রোডাকশন দিল, বা এই যে এখানে ওই কথাটা আবার লিখছে। লেখার পরে ধরেন 5টার একটা বা 10টার একটা টেবিল অফ চার্ট, প্রোডাক্টের টেবিল অফ চার্ট, এটাও আপনি, এটা অবশ্য কন্টেন্ট লেখার সময় আসে না, এটা আপনি লেখার সময় ওইভাবে লিখে রাখলে পরে কন্টেন্ট পাবলিশের সময় এটা করা যায়। তো এখন একটা একটা প্রোডাক্ট নিয়ে ধরেন এক একটা ব্র্যান্ড, এই যে বেস যে 10টা নিয়ে লিখতেছে, একটা করে নিয়ে শুরু হলো, সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলা হবে, বাটন টাটন ইমেজ এগুলো পরে। এটা আমরা যখন শুরুতে রাইটিং করা হয় তখন কিন্তু এভাবে ইমেজ টিমেজ থাকে না, শুধু লেখা থাকে। তো প্রথম 1 নাম্বার প্রোডাক্ট নিয়ে শুরু করা হলো, সেটা নিয়ে দেখেন গতানুগতিক জাস্ট এভাবে লেখা হইলো। লেখার পরে ওভারঅল এভাবেও হতে পারে, এভাবে লিখে এরপরে প্রোজ অ্যান্ড কনস, ভালো দিক খারাপ দিক। খারাপ দিক লিখলেও খারাপ দিক 1-2টার বেশি না রাখা ভালো। ভালো দিক হয়তো 4-5টা রাখতে পারেন বা 6টা রাখতে পারেন। খারাপ দিক আমি বলবো সর্বোচ্চ 2টা রাখবেন, কারণ খারাপ দিক বেশি হয়ে গেলে ওই প্রোডাক্টের কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে। আবার দেখেন 2 নাম্বার প্রোডাক্টটা শুরু করলো, সেটা নিয়ে বলে সেটার আবার একটা ওভারভিউ নাম দেওয়া হলো, এরপরে কি প্রোজ অ্যান্ড কনস, আবার একটা লিখে সেটার ওভারভিউ এখানে কিছু একটু বলে প্রোজ অ্যান্ড কনস। এরকম দেখেন প্রতিটা প্রোডাক্ট সেম। তার মানে আপনারা একটা স্টাইল ধরতে পারলেন যে ইনার স্টাইল যেটা লেখা, যে প্রথম হেডিং দিয়ে তার কিছু ব্রিফিং দেয়া, এরপর একটা সাব হেডিং মানে ওই টাইটেলের আন্ডারে
মানে আমরা যদি একটা নিউজ পেপারের মতো ধরি, নিউজ পেপারে যেমন হেডিং থাকে, এরকম একটা হেডিং, এরপরে সেটার কিছুটা ব্রিফিং, এরপরে সাব হেডিং, মানে ওইটা একটা সাব হেডিং দিয়ে এখানে আবার সে কিছু প্রোডাক্টের হয়তো টেবল অফ কন্টেন্ট দিয়েছে, এরপরে টেবল অফ কন্টেন্ট না, প্রোডাক্ট টেবল দিয়েছে, এরপরে একটা একটা করে ধরেছে এবং তার স্টাইলে যে প্রোডাক্ট নিয়ে ধরবে সেটা নিয়ে কিছুক্ষণ কথা বলে ওভারভিউ লিখবে, তার ভালো দিক খারাপ দিক। ভালো দিক খারাপ দিক আপনি রিভিউ পড়ে বুঝতে পারেন, অন্যান্য সাইট থেকে পড়তে পারেন, অ্যামাজনে গিয়ে তার ইয়েগুলো পড়তে পারেন। 2 নাম্বার প্রোডাক্ট নিয়েছে সব, তো বুঝলেন যে এর লেখার স্টাইলটা কেমন, যে প্রথম তার স্ট্রাকচারটা, সে প্রতিটা প্রোডাক্ট ধরবে, তার ভালো দিক খারাপ দিক এভাবে বলবে, এরপরে লাস্টে গিয়ে কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স এভাবে লিখছে, কিছু পার্ট, এরপরে কনক্লুশন দিয়ে ধরেন শেষ করে দিছে। ওকে, এরপরে আবার আমরা যদি আরেকটা সাইটে যাই, এই সাইটে দেখি বেশ শেপ নাই পান্ডার $100, ইনার স্টাইলটা কেমন, সেও একটা হেডিং দিছে আগে, হেডিং দিয়ে কিছুটা ইন্ট্রোডাকশন দিয়েছে, এরপরে কিছু প্রোডাক্টের টেবল মেবল দিয়ে, এরপরে দেখেন ওই যে আমি যেভাবে বললাম 6 বেস্ট নাইফ আন্ডার $100, এটা সাব হেডিং, মানে এটা মূল হেডিং, সেটার আন্ডারে এখানে সে 6টা প্রোডাক্ট নিয়ে কথা বলবে। তো 1 নাম্বার প্রোডাক্টটা নিল, দেখেন সেটার ভালো দিক খারাপ দিক, হোয়াই উই লাইক ইট এবং কেন সেটা পছন্দ করলো। 2 নাম্বারটা বললো, তার মানে প্রতিটা কন্টেন্টে এরকম দেখবেন যে কন্টেন্ট নিবে, সেটা প্রোজ অ্যান্ড কনস, ভালো দিক খারাপ দিক, কেন সে এটাকে লাইক করলো, এটা নিল, ভালো দিক খারাপ দিক, কেন সে এটাকে লাইক করলো, দেখেন তার স্ট্রাকচারটা বুঝে গেলেন। এরপরে হয়তো সে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন্স লিখুক, বা হোয়াট টু লুক ফর এ অ্যাফোর্ডেবল শেপ নেয় পেয়ে সেই, বা কেনার আগে কি কি বিষয় দেখতে হয়, ওকে কিছু বিষয় লিখে ধরেন সে ওয়ারেন্টি লিখে বা কনক্লুশন দিল না। আমরা এই যে স্ট্রাকচার বললাম, এটা হচ্ছে সিস্টেম, যে আপনার লেখার আগে আপনাকে একটা স্ট্রাকচার দাঁড় করায় নিতে হবে, যে আপনার কাছে এদের মধ্যে অনেককে দেখবেন আপনার কম্পিটিটর, আপনার কোন স্ট্রাকচারটা ভালো লাগে, কারণ এখানে কিন্তু লেখার জন্য এভাবে স্ট্রাকচার ফলো করা হয়। আপনি অনেকেরটা দেখেন, সবার স্ট্রাকচার একরকম না, আপনি আবার কয়েকজনেরটাকে মিশ্রণ করে আপনার মতো করেও নতুন স্ট্রাকচার বানাইতে পারেন। সে টাইটেল দিল, গতানুগতিক কিছু প্যারাগ্রাফ আকারে ওই বিষয় নিয়ে লিখলো, এরপরে যে বলতেছে একটা সেকেন্ড হেডিং বলা হচ্ছে দ্য 9 বেস্ট শেপ নাইফ আন্ডার $100, 9টা নিয়ে বলবে। 1 নাম্বারটা ধরলো, সেটার গতানুগতিক বলে প্রোজ অ্যান্ড কনস, 2 নাম্বারটা নিল তার একটু বিষয় বলে নিয়ে প্রোজ অ্যান্ড কনস। ওকে, সো আশা করি এখানে দেখলেন যে একে একজন এক একভাবে ইনার স্টাইল দেখবেন এরকমই, আর লাস্টের দিকে গিয়ে এই যে প্রতিটা প্রোডাক্ট এরকম লাস্টে গিয়ে ডিরেক্ট সে কনক্লুশন দিয়ে শেষ করে দিছে। আমরা যদি এদিকে, আচ্ছা এগুলো তো সোলার টোলারের ছিল, এগুলো আমরা কেটে দেই, আমরা যেহেতু ইয়ে নিয়ে দেখতেছিলাম ওইগুলো নিয়েই দেখি। আমরা এক্সাম্পল, আচ্ছা যদি জুতার এটা দেখি, বেশ গল্ফ শুজ ফর হোয়াইট ফিট, ধরেন তার এই যে এটা তো এমনি ইমেজ, এটা হচ্ছে দেখেন টাইটেল লিখছে, টাইটেল লেখার পরে সেটা নিয়ে কিছুক্ষণ ব্রিফিং লিখছে, তারপরে সাইজিং মাইজিং, চুজিং দ্য রাইট গল্ফ শুজ ওয়াইড, ওকে এভাবে বলে 10টা ওই যে সে সাব হেডিং এ আসলো প্রোডাক্ট দিয়ে, এরপর একটা নিয়েছে সেটা ডিজাইন ফিচার, প্রতিটাই দেখবেন, এবং প্রোজ এন্ড কনস না লিখে এভাবে সে হচ্ছে প্রোজ এন্ড কনসেপ্টটাই অন্য, হোয়াই আই লাইক ইট, হোয়াই ডিসলাইক, বা কি কি পছন্দ করে কি কি অপছন্দ করে, সে এভাবে আর কি এটার নাম দিছে। দেখেন প্রতিটাই এই সিস্টেমেই লিখবে, দেখবেন 2 নাম্বারটা দিবে ডিজাইন ফিচার লিখে প্রোজ এন্ড কনস এর মতো। সো এখানে আশা করি আপনারা বুঝে ফেলতে পারলেন যে এক একজনের স্টাইল এক এক রকম করে লেখার হবে, তো আপনার এদের মধ্যে যাদের এরা আবার দেখেন একদম জাস্ট নিচ্ছে সেটা নিয়ে বলে যাচ্ছে গতানুগতিক। তো এভাবে আমাদেরকে কি করতে হবে, সবার আগে স্ট্রাকচার দাঁড় করিয়ে নিতে হবে, যে আমি কোন স্টাইলে লিখবো, আমি কি প্রথমে হেডিং দিব, তারপরে তার একটু ইন্ট্রোডাকশন লিখে নিয়ে তারপরে কয়টা প্রোডাক্ট নিয়ে বলবো সেটা বললাম, যে 9 বেস্ট বা 5 বেস্ট, এরপরে সাব হেডিং দেওয়ার পরে এরপরে আমি একটা করে প্রোডাক্ট ধরবো, সেই প্রোডাক্টের কিছুটা ওভারভিউ এমনিতে টোটালি লিখে তারপর প্রোজ অ্যান্ড কনস, অনেকেই আবার ধরেন প্রোজ অ্যান্ড কনসের আগে ফিচার দিছে এরপর প্রোজ অ্যান্ড কনস, তো এরকম একটি স্ট্রাকচার দাঁড় করানোর পরে আমরা লিখা স্টার্ট করব। এবং একটা ভালো লিখার আগে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো আমরা জেনে নিই। প্রথমে যেটা সেটা হচ্ছে আস্ক কোশ্চেন্স। আস্ক কোশ্চেন্স, যে আমরা কোনো কিছু
কোনো ইয়ে লেখার সময় যে কাজটা করতে পারি, যে আমরা চাইলে আমরা লিখতেছি মাঝে মধ্যে আমরা নিজেরাই আবার রাইটিং এর মধ্যে কিছু আকসও করতে পারি। যেমন ওই যে বললাম শুরুতেই যে আপনি কি একটা $100 মধ্যে ভালো শেপ নাইফ খুঁজতেছিলেন, এইভাবে দিয়ে ধরেন শুরু করলেন। বা কিছু ভিতরে বলতে বলতে ওই যে আমি যেমন আপনাদের ক্লাস নিতে নিতে বলি যে আপনারা এটা বুঝতে পারলেন কিনা বা এটা, তো আপনিও এভাবে লেখার মধ্যে যদি কোনো কোশ্চেন থ্রো করার অপশন আসে করতে পারেন, আবার নিজেই আনসার দেওয়া। যেমন লাস্টের দিকে গিয়ে আমরা FAQ অনেক সময় দেই, যেটা কেনার আগে ফ্রিকোয়েন্টলি তার মনে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো দিয়ে সেগুলোর বিষয়ে লেখা হয়। আচ্ছা, এইটা। এরপরে ইউজ বুলেট পয়েন্টস। মানে আমরা জানি যে নরমালি আমরা যখন আগে পরীক্ষার জন্য পড়তাম সব থেকে আমাদের ভালো মনে থাকতো কোনগুলো, যে কন্টেন্ট গুলো আপনার হচ্ছে বুলেট পয়েন্ট দিয়ে লেখা। বুলেট পয়েন্ট বলতে কিছু পয়েন্ট টয়েন্ট ওই যে দেয়া, যেমন এক্সাম্পল প্রোজ অ্যান্ড কনস। অনেকেই অনেক কিছু না পড়লেও প্রোজ অ্যান্ড কনস এগুলো পড়েও মোটামুটি তারা আইডিয়া জেনারেট করে যে আসলে কোন জায়গা থেকে সে কি বিষয়টা হয়তো জানবে বা জানতে পারলো। তো দেখেন এখান থেকে আমরা দেখলাম যে তার হচ্ছে কিছু জিনিসকে সে বুলেট পয়েন্ট দিচ্ছে, বা ইম্পর্টেন্ট জিনিসকে আমরা হয়তো অনেক সময় কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটা নিয়েই লিখলেন। তো প্রথম সে কি করবে, সেকেন্ড কি করবে, কিছু জিনিসকে আপনি বুলেট পয়েন্ট করে দিলেন যে তার কি কি টুল লাগবে কিওয়ার্ড রিসার্চের জন্য, বুলেট পয়েন্ট দিয়ে লিখে দিলেন। এই বুলেট পয়েন্টগুলো দিলে সেই জিনিসগুলো ইজিতে আমাদের চোখের সামনে আসে, আমরা সহজে বুঝতে পারি। তো আমরা আমাদের রাইটিং এর মধ্যেও আমরা আস্ক কোশ্চেন্স এর পাশাপাশি কিছু কোশ্চেন্স করব, নিজেরাই আনসার দিব, সেগুলোর পাশাপাশি ইম্পর্টেন্ট কথাবার্তাকে বুলেট পয়েন্ট দিয়ে আমরা হাইলাইট করতে পারি। সেটা হতে পারে নাম্বার দিয়ে দিয়ে বুলেট পয়েন্ট করতে পারি, বা বল পেন যে চিহ্নগুলো মানে এভাবে করে হাইলাইট করা। এরপরে আমাদের সেন্টেন্স গুলোতে অ্যাক্টিভ ভয়েসের বেশি ইউজ করতে হবে। যেমন সেন্টেন্স লিখতে গেলে অ্যাক্টিভ ভয়েস মানে প্রত্যক্ষ বা পরোক্ষ যে বাক্যগুলো আছে প্রত্যক্ষ নিজে এইভাবে বলা। তো অ্যাক্টিভ ভয়েসটা ইংলিশে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস একটু চাইলে দেখে নিতে পারেন। তো আমাদের সেন্টেন্সে আমরা অ্যাক্টিভ ভয়েস গুলো বেশি ইউজ করার চেষ্টা করব। মানে আমরা যেগুলো লিখবো আর্টিকেলের জন্য সেই যে আপনার হচ্ছে ওই যে ন্যারেশন ট্যারেশন আমরা পড়েছিলাম ভয়েস, তো সেগুলো যেন অ্যাক্টিভ ভয়েসে আমরা হচ্ছে কি করি সেন্টেন্সগুলোর স্ট্রাকচারটা অ্যাক্টিভ ভয়েসে রাখতে হবে। এটা ভালো, গুগল অ্যাক্টিভ ভয়েসটাকে বেশি পছন্দ করে প্যাসিভ ভয়েসের তুলনায়। তো আবার এমন হবে যে অনেক সময় একটা জিনিস বোঝাইতে গেলে প্যাসিভ ভয়েস বলতেই হবে, তখন প্যাসিভ ভয়েস নিয়েই আমরা সেন্টেন্স ওইটা তৈরি করতে পারি। তবে চেষ্টা করতে হবে সেন্টেন্সগুলো অ্যাক্টিভ ভয়েসে বেশি রাখা। এরপরে বলা হচ্ছে যে আমরা আমাদের যে লেখাগুলো লিখবো আর্টিকেলের মধ্যে সেইটার মধ্যে আমরা কিছু হুইসেল ওয়ার্ড আছে এগুলোকে আমরা ইউজ করা থেকে বিরত থাকব। যেমন অনেকেই দেখবেন কোনো কথা বলতে গেলে একই জিনিসটা বারবার রিপিট করে যদিও ধরেন দরকার নাই। ধরেন এই যে হুইসেল ওয়ার্ড গুলো হচ্ছে কি, আপনি গুগলে হুইসেল ওয়ার্ড বা স্টপ ওয়ার্ডস লিখে সার্চ দিলেও কিছু ওয়ার্ডের এরকম লিস্ট পাবেন যে জেনারেলি মোস্ট। অনেকেই ধরেন কিছু একটা বলতেছে যে জেনারেলি আমি সকালে রুটি খাই, জেনারেলি আমি রাত্রে আহ, ভাত খাই, জেনারেলি আমি এইখানে যাই, জেনারেলি আমি এখানে যাই না। মানে এই যে বারবার জেনারেলি, দেখেন এটা কিন্তু কোনো মিনিং হচ্ছে না, উল্টা এটাতে রিডাররা শুনে আরো বিরক্ত হবে। ধরেন হয়তো অনেক মানুষ আছে হয়তো 2 লাইন যত লাইন কথা বলে বা যতটা সেন্টেন্স কথা বলে প্রতিবার একবার বাট হোয়াই বলে, এটা দেখবেন শুনতে বিরক্ত লাগে। বা অনেকেই আছে এলাকাতে ছোট বাচ্চা বা অনেকেই যে একটা কথা বারবার সে প্রয়োজন নাই ওইটা সেন্টেন্সের মধ্যে তারপরে রিপিট করার কারণে এইটা আসলে রিডার বা যারা শুনে তাদের একটু বিরক্ত লাগে বা একটু অকওয়ার্ড লাগে। তো এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো লেখার সময়, যে আমরা যেন এমন কিছু না করি যে বারবার একই জিনিসটা ওয়ার্ডটা এটার দরকার নাই, বাট আমরা আমাদের ভুল করে সেটাকে প্রতি সেন্টেন্স লেখার আগে আগে লিখে চলে যাচ্ছি। তো এই কাজগুলো করা যাবে না। আচ্ছা, এটা তো মেবি আপনারা বুঝতে পারছেন যে হুইসেল ওয়ার্ড জিনিসটা কি আসলে। আচ্ছা, হুইসেল ওয়ার্ড বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে আমরা আমাদের সেন্টেন্স গুলোতে চেষ্টা করব আই উই অ্যান্ড ইউ সেন্টেন্স কে ইউজ করে লেখা। মানে আমরা যে সেন্টেন্স গুলো এখানে আমি, আমরা, তুমি বা তোমরা এইভাবে সম্বোধন করলে যেটা হয় ইন্টারেকশনটা ভালো হয়।
মানে ধরেন কোন একটা এক্সাম্পল দিতে গিয়ে আমি ওই অমুকের রহিমের এক্সাম্পল দিব না, আমি আমার এক্সাম্পল দিতে পারি যে আমি এই কাজগুলো করেছি, এই জন্য আমি হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাকসেস হয়েছি বা এটা হয়েছি। তাহলে এই যে দেখেন, মনে হবে যে আমি আপনাকে বলতেছি, তো তারা কন্টেন্ট পড়বে এবং বুঝবে যে এটা মেবি তার জন্যই লিখা। তো আমরা এই জন্য সেন্টেন্সগুলোতে আই উই অ্যান্ড ইউ এই কথাগুলোকে একটু বেশি ইউজ করব, যে ক্ষেত্রে আমরা তাদের সাথে ইন্টারাকশন করবো এমন সেন্টেন্সগুলোতে। এরপরে আমরা চেষ্টা করবো একটু বেশি বেশি কি করা, লেখার মধ্যে এক্সাম্পল দেয়া। কারণ এক্সাম্পল দিলে আমরা জানি যে সবাই একটু বেশি ভালো মতো বিষয়টাতে ক্লিয়ার হয়ে যায়। এক্সাম্পল হচ্ছে কি, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলোতে অনেক জটিল বা কোনো একটা এই টাইপের টপিকস আসলে আমরা কিছু এক্সাম্পল দিব। এক্সাম্পল দিলে যারা আমার রিডার তারা আরো বিষয়টা অনেক ক্লিয়ার ভাবে আসলে বুঝতে পারবে। তো আমরা চেষ্টা করব কিছু এক্সাম্পল দেয়া। যেমন আমি এই যে ক্লাস করাতে গেলে বা অনেক সময় আপনারা ক্লাস নিতে গেলে কোথাও যদি নিয়ে থাকেন, তাহলে এক্সাম্পল দেন বা কাউকে কিছু বোঝানোর সময় যেন সে বিষয়টা আরো ইজিলি বুঝতে পারে এবং ওই রিডারের মনোযোগটাও আবার ফিরে আসে পড়ার প্রতি। আমরা সেই কাজটা করব। এরপরে বলা হচ্ছে ইউজ শর্ট সেন্টেন্স। আমরা আমাদের লেখাগুলো, যে কোনো লেখা লেখার সময় কিন্তু চাইলে এটাকে অনেক কমপ্লেক্সও করা যায়, আবার চাইলে অনেক শর্ট সেন্টেন্সেও লেখা যায় অনেক সুন্দর মতো লিখে বোঝানোর জন্য। অনেকেই মনে করে মেবি ইংলিশে লিখবো, আমি তো অনেক হার্ড কঠিন ওয়ার্ড জানি না, মেবি সহজ সাবলীল ভাষায় লিখলে র্যাঙ্কিং এ আসবে না। না, এটা টোটালি ভুল। উল্টা আপনি যদি আরো শর্ট সেন্টেন্স বা সহজ সাবলীলের বাদে আপনি যদি অনেক জটিল কঠিন করে লিখেন, মানুষ পড়তেই পারছেন না, এমন হলে কিন্তু আপনার ওইগুলো রিডেবিলিটি কম হবে। যেমন আপনি বাংলা হলেই কিন্তু আমরা সব লেখা যে তাকালেই পড়ে বুঝতে পারি এমন না, অনেকেই অনেক সংস্কৃত এই সেই কঠিন ওয়ার্ড টুয়ার্ড ইউজ করলে কিন্তু উল্টা আমরাও বিরক্ত হই। সো ইংলিশেও সেম, যে সহজ সাবলীল যেভাবে বোঝানো যায় এবং সেটাকে কমপ্লেক্স সেন্টেন্সে না করে ওই জিনিসগুলোকে ভেঙে ভেঙে আমরা চাইলে শর্ট আকারে সুন্দর মতো ন্যাচারালি বোঝাতে পারি। তো এই জন্য বলা হচ্ছে যে আমরা যেন সেন্টেন্সগুলোকে অনেক বেশি কমপ্লেক্স করে না ফেলি, আমরা যেন এগুলোকে শর্ট রাখার চেষ্টা করি যেন ইজিলি পড়ে তারা বুঝতে পারে। কারণ আমরা যদি রিডারকে যেটা লিখতেছি সেটা বুঝাইতেই না পারি, তাহলে সেই লেখার আসলে কোনো অর্থ হয় না। এটা পড়ে যেন সবাই বুঝতে পারে। এরপরে যেটা, সেটা হচ্ছে ইউজ লিঙ্কিং ওয়ার্ড অ্যান্ড মেজর সাইনপোস্ট, পারপাস, স্ট্রাকচার, অথর, স্টেন্স, মেইন পয়েন্টস। ওকে, মানে এই জিনিসটা যেটা সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা হুইসেল ওয়ার্ড বলেছিলাম। হুইসেল ওয়ার্ড হচ্ছে এক জিনিস আর লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে আর এক জিনিস। লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে আমরা যে লেখাটা লিখতেছি সেটার মধ্যে এক সেন্টেন্সের সাথে অনেক সময় আর এক সেন্টেন্সের মিল রাখতে হয়। যে আমরা পেওনিয়ারে বা ধরেন অমুক জায়গাতে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথম আমরা কি করব, এরপরে কি করব, লাস্টলি আমরা কি করব, এই যে এগুলো হচ্ছে কিন্তু লিঙ্কিং ওয়ার্ড বা অ্যান্ড বা কনজাংশন অ্যাড করে। তো সেই টাইপে আমরা লিঙ্কিং রাখবো বা বিভিন্ন সময় বিভিন্ন ওই যে এক্সাম্পল দিব বা কি পারপাসে এই কথাগুলো বলতেছি, এভাবে করলে বিষয়গুলো আরো বেশি রিডাররা ক্লিয়ার হয়। এবং বলা হচ্ছে ইউজ গ্রাফিক, চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও। আমরা আমাদের লেখার মধ্যে, যদিও এটা লেখার সময় তো লেখার পসিবল হয় না, কিন্তু আমরা যখন সাইটে গিয়ে পরবর্তীতে কন্টেন্ট মানে আমাদের লেখা আর্টিকেল আপলোড করব, তখন আমরা যে কাজটা করব, আমরা ওই যে ইমেজ, ভিডিও, চার্ট, ডায়াগ্রাম এগুলোকে ইউজ করার চেষ্টা করব। যেমন এখানে ধরেন লিখতে গেলে এই যে বিভিন্ন ইমেজ বা এই যে ভিডিও ইউজ করা হচ্ছে, ভিডিও অন্য কারোর হলেও আমরা নিতে পারবো। ইমেজগুলো ইউনিক ইমেজ আমাদের নিতে হয়, সেগুলো কিভাবে করব আমরা জানবো। ওকে, যে ইমেজ বা কোনো ভিডিও বা কোনো চার্ট, ডায়াগ্রাম, ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক কেমন, যে আপনি কোনো একটা জিনিস লিখতেছেন, ইনফরমেশনের মাধ্যমে হয়তো বোঝাচ্ছেন। অনেক সময় দেখবেন ইনফোগ্রাফিক থাকে। সেই ইমেজ বা ভিডিও এই জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, এতে রিডাররা এসে এখানে এগুলো দেখেও আরো ইনফরমেশন যেন পায় তারা। অনেক জায়গাতে ইনফোগ্রাফিক, এই যে এটা হচ্ছে ইনফোগ্রাফিক। ওকে, দেখেন সুন্দর করে তারা এই জিনিসটা ইয়ে করছে, মানে গ্রাফিক্যালি ইনফরমেশন দিয়েছে, এটাকে ইনফোগ্রাফিক বলা হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে ইনফোগ্রাফিক। ওকে, সো আমরা ইনফোগ্রাফিক এইগুলো পারলে আমাদের কন্টেন্টের মধ্যে দিব, এবং এই জন্য কিন্তু এই সাইটটা ইনফোগ্রাফিক এই সেই দিয়ে করছে, খুব কম সময় তারা অনেক ভালো জায়গায়ও চলে গেছে। তো এভাবে আমরা আমাদের লেখাগুলোর মধ্যে এগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা,
তো আমরা, কারণ বলা হয় যে একটা আর্টিকেলে 100 ওয়ার্ডের থেকেও একটা ইমেজ বা ভিডিও বেশি মূল্য বহন করে। মানে আমাদের এই জন্য ইমেজের মধ্যে রিলেভেন্ট ইমেজ বা ভিডিও বা চার্ট ডায়াগ্রাম এগুলো দিতে পারলে খুবই ভালো। এতে আমাদের সাইটের রিডাবিলিটিটাও বাড়ে। রিডাবিলিটি কি, যে একজন মানুষ এসে ওইভাবে না পড়লেও ইনফোগ্রাফিক বা ভিডিও এগুলো দেখার জন্য হলেও কিছু টাইম আমাদের সাইটে স্টে করে। কারণ আমাদের সাইটে আসার সাথে সাথে যদি 10 সেকেন্ড বা তারও কম সময় দ্রুত কেউ বের হয়ে চলে যায়, এটাতে আমাদের আমাদের হচ্ছে যে টাইমটা, ডুয়েল টাইম সেটা কমে যায়, বা এটাকে এই জন্য দ্রুত এসে চলে গেলে এটাকে বাউন্স রেট বলে। একটা সাইটের বাউন্স রেট অনেক বেশি হওয়াটা খারাপ, তার মানে গুগল মনে করে এই সাইটের কন্টেন্ট গুলো ভালো না, সে র্যাঙ্কিং এ আছে বিধায় মানুষজন তার সাইটে ঢুকতেছে, কিন্তু কন্টেন্ট ভালো না হয় খুব দ্রুত তারা সাইট ত্যাগ করে চলে যাচ্ছে। এতে হয়তো আপনার থেকে নিচে যে আছে তার ডুয়েল টাইম বেশি হলে আপনাকে তখন তার নিচে দিয়ে আপনার উপরে তাকে উঠিয়ে দিবে। তো এই জন্য আমরা ইমেজ ভিডিও এগুলো করলে অনেকেই অনেক সময় এইটা দেখার জন্য হলেও কিছুক্ষণ টাইম স্টে করে। আর এটা রিসোর্সফুল কন্টেন্টও হয় ইমেজ ভিডিও এগুলো দিলে, এবং এগুলো র্যাঙ্কও বেটার করে। ওকে, তো আমরা সেই কাজগুলো করব। এরপরে টিচ ইউর রিডার সামথিং এডুকেশন অর ইন্সপায়ারিং। হ্যাঁ, আমরা অবশ্যই তো প্রতিটা আর্টিকেল শুধু যে লিখার জন্যই আপনি লিখে গার্বেজ উল্টাপাল্টা কথা, ওই যে পরীক্ষার আনসারের মতো ধরেন দিছে একটা কোশ্চেন্স, আপনি আশপাশের অন্য কিছু নিয়ে এসে লিখার জন্য অনেক বড় করে লিখে দিয়ে চলে আসলেন, এমন করলে আসলে হবে না। এখানে যতটুকু আমরা লিখব, যে বিষয়গুলো সেগুলো জিস বা মূল ওই টপিক্সের সাথে রিলেভেন্ট করেই লিখব। কারণ উল্টা শুধুমাত্র গার্বেজ কথাবার্তা দিয়ে, মানে অপ্রয়োজনীয় কথাবার্তা দিয়ে আর্টিকেল ওইভাবে লিখলে কিন্তু এটাকে থিন কন্টেন্ট পেনাল্টি বলা হয়। সো আপনি হেডিং এর মধ্যে দিলেন এক টপিকস, বাইরে অন্যান্য টপিকস দিলেন, এগুলো কিন্তু পেনাল্টি খায়। এটা না করে আমরা যে টপিকস নিয়ে শুরু করব, টাইটেল হবে, সেইগুলোকে কিওয়ার্ড অপটিমাইজ করে আমরা ওই টাইপের কন্টেন্টই লিখব। এবং সেটা যদি প্রোডাক্ট নিয়ে হয় তাহলে তো আমরা কাউকে ইন্সপায়ার করি যে এটা নেয়ার জন্য, বা সার্ভিস। আবার যদি কোনো কিছু শেখাই, যেমন বিশেষ করে অ্যাডসেন্স এর ক্ষেত্রে, যে হাউ টু রিমুভ ডার্ক স্পট অন ফেস, বা হাউ টু রিসার্চ অ্যামাজন অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ, বা এক্সাম্পল হাউ টু রান ফেসবুক অ্যাডস। এই যে দেখেন, এই সমস্ত গুলোতে কিন্তু আমরা কিভাবে আসলে এই জিনিসটা করতে হচ্ছে তাকে সেটা শেখাই, যে প্রথম সে কি করবে, এরপরে কি করবে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের মতো লিখতে পারি। এরপরে ক্রিয়েট হাউ টু পোস্ট আর ভিডিও, মানে এটা মূলত অ্যাডসেন্স এর ক্ষেত্রে হাউ টু পোস্ট করলে বেটার, কারণ কোনো কিছু মানুষ শেখার জন্য, জানার জন্য আসলে হাউ টু লিখে এগুলো বেশি সার্চ করে, এই জন্য এখানে বলা হয়েছে এটা। স্ট্রাকচার ইওর কন্টেন্ট, স্ট্রাকচার নিয়ে তো শুরুতে আমরা কথা বললামই, যে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখার পরে আমাদের কন্টেন্টের স্ট্রাকচার দিতে হবে, যে আমরা লেখার ফরমেশনটা কেমন হবে। কারণ শুরুতে স্ট্রাকচার না এইভাবে ফলো করলে আপনার লেখাটা কঠিন হয়ে যাবে। আর যখন আপনার মাথায় স্ট্রাকচার থাকবে, তখন আপনি বুঝতে পারবেন, ও ফাইন, দ্য বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার 2020, আমি শুরুতে কফি মেকার নিয়ে কিছুটা ব্রিফিং দিব, ইন্ট্রোডাকশন লিখবো, এরপরে টপ কয়টা, কোন কোন প্রোডাক্ট নিয়ে, কয়টা প্রোডাক্ট নিয়ে লিখবে সেগুলো ইয়ে করছে, এখানে 10টা প্রোডাক্ট নিয়ে লিখবে, লিখছে 10 বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার। এখন সেটা সম্পর্কে 10 বেস্ট ছোট একটা বলে 1 নাম্বারটা শুরু করলো, সেটার স্পেসিফিকেশন হয়তো দিছে, এরপরে সেটা নিয়ে আর কিছু হয়তো প্যারাগ্রাফ লিখে প্রোজ অ্যান্ড কনস, শেষ। আবার এটা লিখবে, এটারও স্পেসিফিকেশন কিছু ইয়ে লিখে প্রোজ অ্যান্ড কনস, শেষ। এখন প্রত্যেকটা এরকম, তখন আপনার কিন্তু পরিশ্রম অনেক কমে গেল, যে আপনি প্রতিটা প্রোডাক্ট হবে তার সম্পর্কে বলে তার ভালো দিক খারাপ দিক প্রতিটার স্ট্রাকচার এভাবে রাখতে হবে। এবং দেখবেন যে এখানেও যে কয়েকটা প্রস দেয়া হচ্ছে, কনস দেয়া হচ্ছে, এদিকেও আসলে সেই কয়টাই যেন কন্টেন্টটাও দেখতে ভালো লাগে, আসলে সুন্দর হয়। তো এভাবে করেই মূলত দেখেন শুরু করা হয়। বা অনেক সময় হতে পারে যে পাওয়া যাচ্ছে না, বাট ইয়ে, কিন্তু এই জিনিসগুলো কনস গুলোকে কম রাখতে হয়, দুইটার বেশি না। সো প্রতিটাতে এই টাইপের স্ট্রাকচার, এবং লাস্টের দিকে কিভাবে শেষ করবেন এই যে কিছু বিষয় ইনফরমেটিভ বিষয় দিয়ে, ওকে, দেন এভাবে এফএকিউ দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। তো এরকম আমরা কন্টেন্ট লেখার আগেই যদি স্ট্রাকচারটা দাঁড় করিয়ে নেই তাহলে সেটা হবে খুবই ভালো, এতে লেখাটা আমাদের অনেক ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কারণ আপনি যখন জানেন যে আপনি গাড়িটা চালায় কোথায় নিয়ে গিয়ে পার্কিং করবেন, বা কোন কোন পথ ধরে যাবেন,
তাহলে আপনার কতটুকু, তাহলে কিন্তু আপনি ভালো মতো সেই জায়গাটায় পৌঁছাইতে পারবেন। আর যদি হয় যে নিরুদ্দেশ আপনি হচ্ছে এখান থেকে গাড়ি নিয়ে ঢাকা নিয়ে শুরু করলেন, এখন আমার বাসা পাবনা, আমি ধরলাম পাবনায় যাব, বাট আমি জানি না, আমার কোনো প্ল্যান নাই যে আমি কোন ওয়েতে কিভাবে করে যাব, তাহলে কিন্তু দেখা যাবে ঘুরতে ঘুরতে কোথায় চলে গেছি খেয়াল নাই। তো আমাদেরকেও কন্টেন্টের ওই মূল টপিকসটা কিওয়ার্ডটাকে মাথায় রেখে সেভাবেই স্টার্ট করতে হবে এবং স্ট্রাকচার করে নিতে হবে। এতে আমরা সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো। কারণ প্রত্যেকেই দেখবেন এমন করে না, উল্টাপাল্টাও করে না, তারা লেখার সময় তারা এখানে জানে বা বুঝে যে তারা প্রতিটা প্রোডাক্ট নিয়ে আসলে কত ওয়ার্ডের কথা বলবে, ওভারভিউ কত লিখবে, এটা কত, এবং দেখবেন প্রায় প্রত্যেকটাতে সেম থাকবে কতটা প্রোজ অ্যান্ড কনস। ওকে, কারণ এটা দেখতেও সুন্দর লাগে, আবার তার অলরেডি প্ল্যানিংও করা থাকে। তাহলে সে কতগুলো প্রোডাক্ট নিয়ে লিখবে, তার ওয়াট কত হতে পারে সে আগে থেকে, কারণ এভাবে স্ট্রাকচার এভাবে ধরে লিখলে আমাদের জন্য লেখাটা অনেক ইজি হয়ে যাবে। কারণ আপনি আগে শুরুতে একটা স্ট্রাকচার ফলো করবেন যে আমি এই স্ট্রাকচারে লিখবো, তারা হয়তো এতগুলো লিখছে, তার মানে আমার এই কন্টেন্টটা এত ওয়ার্ডের হবে। টেল এ স্টোরি, আমরা চাইলে হ্যাঁ যদি কোনো স্টোরি বলার এই সেই ইয়ের মধ্যে অপশন থাকে আমরা বলবো, মানে ওই বিষয়ে টপিকস নিয়ে। প্রথমে তো আমরা কমন কিছু নিয়ম আসলে জানলাম যে একটা আর্টিকেলের মধ্যে কি কি বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে। তো এখন আমরা চলে যাব, সেটা শুধু লিখে গেলেই তো না, সেটাকে আমাদের একটা ওয়েল স্ট্রাকচারও দিতে হবে। আর লেখার আগে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে পারি। থিংস টু কনসিডার বিফোর রাইটিং, রাইটিং এর আগে আমরা অডিয়েন্সের জেন্ডারের বিষয়টা মাথায় রাখতে পারি। অডিয়েন্সের জেন্ডারের বিষয়টা কেন বলা হচ্ছে, যে আপনি পুরুষরা এক টাইপের জিনিস পছন্দ করে, আবার মেয়েরা হয়তো ওই জিনিসটাকে অন্যভাবে তারা পছন্দ করে, তারা আনকমন কালারফুল, পুরুষরাও হয়তো ধরেন একটু এভাবে মার্জিতর মধ্যে একটু ভালো এরকম। অনেকেই অডিয়েন্সের এজের বিষয়টা, এখন আপনি গেমিং ল্যাপটপ লিখতেছেন, আপনাকে বুঝতে হবে যে গেমিং ল্যাপটপ যারা তারা চাবে যে তার এই গেমসটা ইনস্টল করা যায় কিনা, কি কি কত টাইপের গেম ইনস্টল করা যায়, কত ফাস্ট এই গেমটা খেলা যাবে, বা হ্যাং করবে কিনা। আবার যারা হচ্ছে ধরেন আহ, অন্য টাইপের ইয়ে কিনবে বয়স্ক, তাদের জন্য দেখতে হবে যে প্রাইস বা এটা রিলায়েবিলিটি বা ফ্লেক্সিবিলিটি বা ফাংশনাল বয়স্করা বুঝতে পারবে কিনা, মানে এরকম আর কি। এজ এর উপর অনেক কিছু ডিপেন্ড করে, কারণ একজন বাচ্চা একটা জামা কিনতে গেলে একভাবে চিন্তা করে, একজন বয়স্ক মানুষ কিনতে গেলে সেটার হয়তো আরেকভাবে ইয়ে করে। আর অডিয়েন্সের লোকেশন, এখন কেউ হয়তো কিনতেছে, আপনার এক্সাম্পল বাংলাদেশের মানুষ একটা শার্ট কিনতে গেলে হয়তো শীতের সময় কেমন কিনবে, বা জ্যাকেট কিনতে গেলে, আর বেস্ট উইন্টার বুট এটা কেনাডা লিখলে তাহলে বুঝতে হবে সেখানে আবার কেমন অডিয়েন্সের লোকেশন, তাদের কি অবস্থা, এগুলো একটু মাথায় রাখলে বেটার। বা অডিয়েন্স ইকোনমিক কন্ডিশন, এখন কেউ লিখলো যে এক্সাম্পল আপনার বেস্ট লাক্সারিয়াস কার, তো আপনাকে তখন সব থেকে ভালো যে কার লাক্সারিয়াস গুলো, দাম হোক সমস্যা নেই, কিন্তু লাক্সারিয়াস কার নিয়ে ওইভাবে লিখতে হবে, ইনফরমেশন ওইভাবে দিতে হবে। আবার কেউ লিখলো যে বেস্ট চিপ কার, তখন আপনাকে লাক্সারিয়াস নিয়ে কথা বললে এটা তারা শুনতে এতটা উৎসাহ পাবে না, কারণ তারা জানতে চাইছে তারা চিপের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আপনাকে ইনফরমেশন দিতে হবে। আবার এছাড়া হচ্ছে মেন্টাল কন্ডিশন সার্চের উপর দেখেই বোঝা যায়। কেউ লিখলো যে বেস্ট নাইপ আন্ডার $100, আপনাকে $100 নিচে যেগুলো ভালো ওইগুলো নিয়েই বলতে হবে। এখন $500 যেটা সব থেকে পৃথিবীর ভালো ওইটা লিখে লাভ নাই। অডিয়েন্স ডিমান্ড, অডিয়েন্স আসলে সার্চের মধ্যেই বোঝা যায় যে সে এক্স্যাক্টলি কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে। তো আমরা রাইটিং এর আগে এই বিষয়গুলো মাথায় রাখতে পারি। এরপরে আমরা আসলাম যে আমরা যখন লিখব তখন আমরা আমাদের রাইটিং গুলোকে এভাবে একটু স্ট্রাকচার করে ভাগ করে নিতে পারি। যে আমি হয়তো চাচ্ছি যে আমার এই টপিকসটা 1000 ওয়ার্ডে লিখবো, তো 1000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে আমরা হয়তো 5টা প্রোডাক্ট নিয়ে লিখবো, 1000 ওয়ার্ডে শেষ করব। তাহলে 1000 ওয়ার্ডে আমাকে চিন্তা করে নিতে হবে যে ইন্ট্রোডাকশনে আমরা যেমন ওই যে আনসার দিতে গিয়ে অনেক সময় পরীক্ষার হলে কি করতাম, যে প্রথমে শুরু করতাম ওইটাই এত ভালো পারি যে ইন্ট্রোডাকশন লিখে লিখেই ভরে ফেলছি, লাস্টের ইম্পর্টেন্ট বিষয়গুলো লেখার মতো আর টাইম নাই। তো এইটা না করে আমরা যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লেখার চিন্তা করি বা আরো বেশি হয়, যে আমি 10%, ম্যাক্সিমাম 10% রাখবো ইন্ট্রোডাকশন। তার মানে 1000 ওয়ার্ডে কন্টেন্ট লিখলে 100 ওয়ার্ড রাখলাম হচ্ছে ইন্ট্রোডাকশন, আর 100 ওয়ার্ড দেন কনক্লুশন, বাকি
800 ওয়ার্ড হচ্ছে আমার কি মিডিলে। তাহলে এই 800 ওয়ার্ডের মধ্যে চিন্তা করতে হবে 5টা প্রোডাক্ট যদি আমি লিখি তাহলে 500 ওয়ার্ডের, তার মানে এক একটা প্রোডাক্ট নিয়ে আমার 100 ওয়ার্ডের বেশি বলা যাবে না। আবার যদি আমার কিছু হয়তো ভিতরে এফএকিউ থাকবে বা এটা থাকবে, সেগুলো নিয়ে আমি এফএকিউ নিয়ে 100 ওয়ার্ড লিখবো। আমি হয়তো অন্য কিছু নিয়ে এভাবে লিখবো। আবার যদি মনে হয় যে না আমি এফএকিউ দিব না, শুধু ইন্ট্রোডাকশন লিখবো, প্রোডাক্টের মধ্যে এভাবে লিখবো, লাস্টে কনক্লুশন দিব, তাহলে আপনাকে চিন্তা করতে হবে ওই 800 ওয়ার্ড 5টা দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রতিটায় আপনি কতটুকু লেখার সুযোগ পাচ্ছেন। মানে এভাবে করে আমাদের একটু স্ট্রাকচারটা করে নিতে হবে। সো এভাবে আমরা করে নিতে পারি। কারণ অনেকে ওই যে যেটা বললাম যে পরীক্ষার হলে বসে অনেক ভালো পারে, ও ইন্ট্রোডাকশনই এত লিখে ফেলছে যে পরে আর হয়তো টাইম নেই, ভিতরের মূল জায়গায় টাচ করার মতো সময় নেই। সো এমনটা করলে হবে না। এরপরে কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা কি? কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আপনার ওই আর্টিকেলে পার 100টা ওয়ার্ড, এখন আর কিন্তু ক্যারেক্টার বলতেছি না, ওয়ার্ড। ওয়ার্ড এক জিনিস, ক্যারেক্টার আরেক জিনিস। আমরা যে এদিক থেকে চেক করেছিলাম যে এটা হচ্ছে এত, ধরেন কি ক্যারেক্টার, আর এই যে 10 ওয়ার্ড, এক এই যে এতটুকু একটা ওয়ার্ড, 2 3 4 এই যে 5 6 7 8 এই যে 9 এই যে দেখেন 10টা ওয়ার্ড। তো আবার সেন্টেন্স একটা, প্যারাগ্রাফ এখানে একটা, স্পেস আছে 9টা। সো দেখেন এইখানে এই প্রতি আপনার হচ্ছে যেটা করতে হবে 100 ওয়ার্ড লিখলে আমরা সর্বোচ্চ কি করতে পারবো, আমরা যদি কিওয়ার্ডের ডেনসিটি নিয়ে কথা বলি তাহলে সেই ডেনসিটিটা হবে আপনার, এটা আসলে অনেক আগের, আমরা এইটা দিব না, আমরা এখন দিব হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি আমাদের হবে 0.25 টু 0.30% বা 0.3% লিখলেই হবে। মানে আমরা কিওয়ার্ড ডেনসিটি যেটা করব, আমরা যদি ধরেন 1000 ওয়ার্ডের উপরে কন্টেন্ট যায় তাহলে আমরা এই ফর্মুলাটা ফলো করব। 1000 ওয়ার্ডের নিচে থাকলে আমরা হয়তো 0.5 করতে পারি, কারণ সেখানে যেহেতু কারণ আমাদের কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা আমি আর একটু ভালো করে বোঝাই দাঁড়ান। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে যে এই যে এক্সাম্পল এখানে যারা কন্টেন্ট গুলো দেখেন লিখতেছে, তাদের কিওয়ার্ড ডেনসিটি বলতে এই যে আমাদের এখানে কিওয়ার্ড কোনটা, এই যে এইটা আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটাকে সে চাইলেই কন্ট্রোল এফ দিয়ে আমরা যদি দেই, দেখেন এখানে আমরা দুই জায়গায় এদিকে পাচ্ছি, এদিকে আবার সাব হেডিং এ একটা পাইলাম। যদি এটা কেটে দেই ইউএস ডলারটা, ভিতর টিতরে দুই জায়গা দিচ্ছে। ওকে, লাস্টের দিকে কনক্লুশনে বা আমরা যদি আরো এদিকে আসি, ধরেন এই যে হোম গ্রাউন্ডে এখানে তাদের কিওয়ার্ডটা কি, তাদের কিওয়ার্ডটা হচ্ছে এক্সাম্পল বেস্ট সিঙ্গেল সাব কপি মেকার। 9 বার আছে, যদিও এইগুলো কিন্তু কিওয়ার্ডের মধ্যে কাউন্ট হবে না। একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার, অনেক বড় কন্টেন্ট জন্য একটু বেশি, যদিও অনেক জায়গায় মেকার্স টেকার্স আছে 5-6 বার, 9 বার দেখাচ্ছে, কিন্তু সাইডে 2-1 বার। সো বুঝতে পারলেন যে এখানে চাইলেই কিন্তু সে তার ইচ্ছা মতো আসলে দিচ্ছে না, এখানে কিওয়ার্ড ইউজ করার একটা পার্সেন্টেজ আছে, ধরে রাখতে হবে যে রাইটিং যদি 1000 ওয়ার্ডের উপরে হয় সেই ক্ষেত্রে আপনি 0.3%, 0.3% বলতে প্রতি 300 বা 400 ওয়ার্ডে একবার করে, প্রতি 300-400 বা 300 ওয়ার্ডে একবার করে হলে, বা 400 ওয়ার্ডে একবার, 0.25 হলে প্রতি 400 ওয়ার্ডে আপনি একবার করে কিওয়ার্ড ইউজ করতে পারবেন। তার মানে যদি এটা 1500 ওয়ার্ডের কন্টেন্ট হয়, কত ওয়ার্ডের কন্টেন্ট আমরা চাইলে চেকও করতে পারবো কপি করে ওয়ার্ডে, অথবা হচ্ছে আপনার হচ্ছে এটার নাম
ওয়ার্ড কাউন্টার ওয়ার্ড কাউন্টার ডট নেট এখানে যদি যাই তাহলে বুঝে ফেলতে পারবো যে এখানে আসলে আপনার কত ওয়ার্ডের ধরেন অ্যারাউন্ড কন্টেন্ট আছে। কপি করেও আমরা এইভাবে দেখতে পারবো, তবে আমি এইভাবে শর্টকাটে ইউআরএল দিয়ে এখান থেকে দেখতেছি যে এখানে দেখেন প্রায় 3600 ধরেন 3500 ওয়ার্ডের মতো কন্টেন্ট আছে। তার মানে প্রতি 400 ওয়ার্ডে যদি সে একবার পারে কিওয়ার্ডটা ইউজ করতে, তাহলে 800 ওয়ার্ডে হচ্ছে আপনার দুইবার, 1600 ওয়ার্ডে 4 বার, 3200 ওয়ার্ডে 8 বার। দেখেন ওই যে 7-8 বার আছে এরকমই, মানে 0.25% সে কি করেছে, কিওয়ার্ডটাকে ইউজ করেছে। তো আমাদেরকেও এই কাজটা করতে হবে যে আমরা যেন 1000 ওয়ার্ডস এর উপরে কন্টেন্ট এভাবে গেলে বা 1500 ওয়ার্ডের উপরে গেলে সেগুলোতে আমরা 0.25% বা ম্যাক্সিমাম 0.3%, এটার বেশি আমরা যেন 0.25% এর উপরে ইউজ না করি। কারণ কিওয়ার্ড কিন্তু অনেক বেশি ইউজ করলে এটা কিন্তু গুগলের অনেক সময় আপনি বেটার র্যাঙ্ক পাবেন না, পেলেও এটাতে পেনাল্টি খাওয়ার বা চান্স থাকে। মানে কিওয়ার্ড আপনি যত কম ইউজ করবেন তত সেফ জোনে থাকবেন। আবার কিওয়ার্ড একদমই কম ইউজ করলে আপনার টার্গেটের জায়গায় যদি কিওয়ার্ডগুলো না দিতে পারেন সেটাও কিন্তু এতটা প্রপার অপটিমাইজ হবে না। সো আমাদেরকে কিওয়ার্ড দিতেও হবে নিয়মের মধ্যে মেনে, এবং সেই সাথে কিওয়ার্ড গুলো রাইট জায়গাতে প্লেস করতে হবে যেন এটা ভালো র্যাঙ্কে কাজ করে। কিভাবে? যেমন এক্সাম্পল ধরেন কিওয়ার্ড পার্সেন্টেজ আমরা জানলাম যে 0.25 টু ম্যাক্সিমাম 0.30% বা 0.3%, এটা হয়তো 1000 ওয়ার্ডের নিচে হলে আমরা এরকম আসতে পারি। 1500 ওয়ার্ড এগুলোর উপরে গেলে আমরা 0.25% যেতে পারি। যে দেখলাম যে যদি আমার 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট হয় তাহলে আমি তো 400 ওয়ার্ডে পারবে একবার, 800 ওয়ার্ডে দুইবার, 4 বার, তার মানে 1600 ওয়ার্ড হলে আমি হয়তো 4 বার ইউজ করতে পারবো। বা ধরেন 2500 ওয়ার্ড হলে 5 বার পারবো, 2500 ওয়াট হলে ধরেন 5 বার। তো এই 5 বার বা এই যে 4 বার 1500 ওয়াট করলে এটা আমি আসলে কোথায় বসাবো? এটা কি যে কোনো জায়গায় বসিয়ে এগুলোকে শেষ করে ফেলবো? না, মানে এই টার্গেট অন্য জিনিসগুলো আপনি যেভাবে এখানে পারেন ন্যাচারালি লিখেন, সমস্যা নাই, কিন্তু ওই এক্সাক্ট মূল যে কিওয়ার্ড যেটা আপনার টার্গেটেড বা যে কিওয়ার্ডটাকে আপনি এক্স্যাক্টলি র্যাঙ্কিং এ নেবেন, সেই কিওয়ার্ড দেখেন তারা কিন্তু অনেক কম করে এভাবে করে ইউজ করতেছে। কেন? কারণ এখানে কিছু বিষয় আছে। আমরা যদি এগুলোতেও দেখেন ওইভাবে যদি অ্যানালাইসিস করি দেখবেন যে প্রত্যেকটাতেই সেম, তারা অনেক বেশি। আপনি এগুলো একটু অ্যানালাইসিস করে দেখেন, বেশ কনফিউজ, ফ্ল্যাট ফিট, এই যে দেখেন 5 বারের মতো আছে এই কথাটা, সে কিন্তু অনেকবার রাখে নাই। তার টাইটেলের মধ্যে একবার দিয়েছে, ইন্ট্রোডাকশনে দিয়েছে, ওকে, বডির মধ্যে পারলে বা সাব হেডিং এ পারলে একবার দিবে। বেশ কনফিউজ, এখানে খালি বেসটা দেয় নাই টেকনিক্যালি একটা H2 এর মধ্যে, এবং দেখবেন লাস্টের দিকে থাকবে এই যে সাব হেডিং এ লাস্টের দিকে একবার থাকবে, যে বলেছিলাম কনক্লুশনে। তার মানে এখন আমরা প্রতিটাতে গেলেই আপনি এই ফর্মুলাগুলো পাবেন, যে দেখবেন কিওয়ার্ডটা এই ওদের হেডিং এর মধ্যে ইন্ট্রোডাকশনে আছেই, এই যে হেডিং এর মধ্যে কিন্তু আছে, আবার দেখেন ইন্ট্রোডাকশনে আছে, তার মানে, এবং ইউআরএল এর মধ্যে তো থাকবেই, মানে যেটাকে আমরা পারমালিঙ্ক বলি। তার মানে আমরা কিওয়ার্ড প্লেসমেন্টের কথা যদি আসি, তাহলে আমি কিওয়ার্ড প্লেসমেন্ট একটা ইমেজ দিয়েই বোঝাই। প্রথম তো বুঝলাম যে কিওয়ার্ডের ডেনসিটি। আচ্ছা আপনারা লিখেন তো যে আমাদের কিওয়ার্ড ডেনসিটি ম্যাক্সিমাম হচ্ছে, আচ্ছা কেউ একজন বলেন যে কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আমরা যদি 1500 ওয়ার্ডের দিকে যাই বা 1000 ওয়ার্ডের উপরের দিকে যাই তখন আমাদের কিওয়ার্ড ডেনসিটি কত পার্সেন্ট হতে হবে বা কত পার্সেন্ট হলে গুগলের চোখে আমরা সেফ থাকবো? স্যার 0.25 বা ম্যাক্সিমাম 0.3। জি, 0.3 আমরা আসলে 1000 এর নিচের দিকে যখন আসে, যে 100টায়, তখন অ্যাটলিস্ট তো আমাদের 3-4টা ভালো ভালো জায়গা আছে, তো তখন আর কি আমরা একটু বেশি হলেও দেই, কারণ আমাদের তো ওই মূল জায়গাগুলোতে আসলে দিতে হবে।
এই জন্য। বাট যখন বড় হয়ে যায় তখন তো অনেক ইউজ করে, তার মানে যে আমরা অনেক ইউজ করব না। প্রয়োজনে আপনার যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গায় দিয়ে বাকিগুলো আপনি অন্যান্য টাইপের রিলেটেড কিওয়ার্ড এই সেই, যেমন আপনি এক্সাম্পল সার্চ দিলেন যে বেস্ট গল্ফ শুজ ফর ফ্ল্যাট ফিট, আপনি এটার পাশাপাশি যে কাছাকাছি যে সমস্ত কিওয়ার্ড টিওয়ার্ড থাকে এইগুলো অনেক কথাবার্তা নিয়ে আসেন, বা ওয়াইড গল্ফ শুজ বা ইকো গল্ফ শুজ এই সেই অনেক কথাবার্তা আসলে সমস্যা নাই, রিলেভেন্ট কিছু, কিন্তু এই এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাকে বেশিবার ইউজ করা যাবে না। তো এটা তো অলরেডি আমরা পার্সেন্টেজ বললামই যে ডেন্সিটি কেমন হবে। এখন সেই কিওয়ার্ডগুলোর প্লেসমেন্ট নিয়ে আমরা কথা বলবো, যে কিওয়ার্ডের কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয়টা হচ্ছে যে এক্স্যাক্টলি আমরা কোথায় কোথায় সেই কিওয়ার্ডগুলোকে রাখবো। তো এটার জন্য আমরা যেটা বললাম যে আমরা গুগলে এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট লিখে সার্চ দিলাম। আমি ইমেজে গিয়ে শুরুতে আগে একটু বোঝায় আসি, এরপর আমি বাকি আরো ডিটেলস বলতেছি। যদি ইমেজটা এখানে একটু ছোট আকারে আছে, আমরা এটা তারপরেও দেখি। দাঁড়ান, এখানে ইদানিং নেটটা খালি এই টাইপের ঝামেলা করতেছে। আচ্ছা, এদিক থেকে আমরা একটু দেখি, পরে আমরা আরো ডিটেলস কথা বলতেছি। দাঁড়ান। আচ্ছা দেখেন, এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট আগে আমরা ইমেজটা দিয়ে একটু দেখি, এরপর আমরা ডিটেলস কথা বলবো। বলা হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট মানে কোন কোন জায়গায় কিওয়ার্ডগুলোকে দিলে আমরা র্যাঙ্কিং এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো। মানে যে কোনো জায়গায় দিলেই তো হবে না। প্রথম হচ্ছে আমাদের কোথায় দিতে হবে, ইউআরএল বা পারমালিঙ্কের মধ্যে। এই জায়গাটায় ম্যান্ডেটরি রাখতেই হবে। কারণ আপনি যদি এদিকে দেখেন যে এই যে কিওয়ার্ডটা দেখেন, সেই কথাটা কিন্তু তার পারমালিঙ্ক বা ইউআরএল এর মধ্যে আছে। যে আর্টিকেলটা পাবলিশ হবে সেটা যে ওই ডোমেন নেমের পরে যে লিঙ্কটা জেনারেট হবে সেটাকে আমরা ইচ্ছা মতো এটা মেনটেন করতে পারি। এটাকে করে আমরা ওই কিওয়ার্ড অনুযায়ী দিব যে কিওয়ার্ডটা কি। বা যদি এদিকে দেখেন, এই যে বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকারস, এটা হচ্ছে মূলত তার কিওয়ার্ড। সো সেইভাবে সে কিওয়ার্ডটাকে কি করেছে, মেকার্স একই কথা, এই জন্য এভাবে করে দিয়েছে দেখেন। বা আপনি যদি ওই যে এটা দেখেন যে বেস্ট গল্ফ শুজ ফর ফ্ল্যাট ফিট, এই কথাটাই যে বেস্ট গল্ফ শুজ, ফরটা দেয় নাই, ফর হচ্ছে যেহেতু আপনার এখানে এটাকে আমরা স্টপ ওয়ার্ডস বলি, ইন অফ ফর এগুলো স্টপ ওয়ার্ডস, এগুলো পারমালিঙ্কের মধ্যে না দেওয়াটা ভালো। এটা গুগলের হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরের একটা অন্যতম বিষয়। সো এই জন্য আমরা ইন অফ, অ্যাবাউট এই সমস্ত জিনিসগুলো যদি আসে এটাকে আমরা এখানে বাদ দিয়ে দেই। অনেকে আসলে ইউজ করে, এটা করলেও যে খুব বেশি সমস্যা তা না। বাট পারমালিঙ্কের মধ্যে দেখেন বেশ গল্ফ শুজ এ আবার দিয়েছে দেখেন, এবং র্যাঙ্কিংও আছে। ওই যে বললাম যে এটা গুগল রিকমেন্ড করে না দেওয়ার, তবে দিলেও যে খুব বেশি প্রবলেম হয় এটা কিন্তু না। এই যে অনেকে দেখেন দিয়ে দিচ্ছে, সো আপনারা দিয়ে দিতে পারেন বেস্ট গল্ফ শুজ ফর ফ্ল্যাট ফিট। ওকে দেখেন সে ফর দিয়ে দিচ্ছে, মানে এই কিওয়ার্ডটাকে আমাদের এখানে রাখতে হবে পারমালিঙ্কের মধ্যে। এরপরে সেকেন্ড অপশন সেটা হচ্ছে টাইটেলের মধ্যে রাখতেই হবে, এবং টাইটেলের শুরুর দিকে রাখতে পারলে খুবই ভালো। প্রতিটাতেই আপনি দেখবেন যে এই যে টাইটেলের শুরুর দিকে কিন্তু রেখেছে। আপনি এখানে গেলেও দেখবেন শুরুর দিকে, এখানেও যদি যান প্রত্যেকটাতেই দেখবেন চেষ্টা করা হয়েছে। যারা কিন্তু বেটার পজিশনে আছে আমরা তাদেরকে ওপেন করেছি, এবং দেখতেছেন যে তারা কি করেছে এভাবে রেখেছে। তো আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ইউআরএল এর মধ্যে বা পারমালিঙ্কের মধ্যে কিওয়ার্ডটা রাখবো, পেজের টাইটেলের মধ্যে রাখবো, এবং পেজের টাইটেল বলতে হেডিং, এবং সেটার মধ্যে রাখলেই হবে না। আমরা পেজের টাইটেলে কোথায় রাখবো, শুরুর দিকে রাখবো। ওকে, এই সবাই যেভাবে দেখেন শুরুর দিকে চেষ্টা করেছে, দা দিয়েছে এই জন্য, বাট দেখেন শুরুর দিকে রাখার চেষ্টা করেছে প্রত্যেকেই। অনেক সময় এভাবে না গেলে, ওই যে আমি যদি আমার এটা দেখাই যে আমাদের সাইট নিনজা ভার্সেস অস্টার, আমাদের মূল কিওয়ার্ড দেন এটা নিনজা ভার্সেস অস্টার। তো দেখেন এটা কিন্তু টপে আছে। তো এই যে নিনজা ভার্সেস অস্টার কোনোভাবেই যাচ্ছিল না জন্য দেখেন এইভাবে ক্লোন দিয়ে টেকনিক্যালি রাখা হয়েছে, যে নিনজা ভার্সেস অস্টার লিখে
এই যে নিনজা ভার্সেস অস্টার ক্লোন দিয়ে প্রয়োজনে আওয়ার এক্সপার্ট অ্যানালাইসিস ফর 2019 আছে ওইভাবেই, এখন তো ওইভাবে র্যাঙ্কিং এ পড়ে আছে। সো দেখেন এভাবে কিন্তু অ্যানালাইসিস করা হচ্ছে যে কিওয়ার্ডটাকে আমরা শুরুর দিকে দিব, নর্মালি না গেলেও ক্লোন দিয়ে এভাবে টেকনিক্যালি রাখা হয়েছে। সো আমরা এই জিনিসটা এখানে বুঝলাম যে আমরা হচ্ছে কি করব, কিওয়ার্ডটাকে রাখবো পেজের টাইটেল এবং শুরুর দিকে। এরপরে ইমেজ ফিলামেন্ট মানে ইমেজ অল্টার ট্যাগ যেটাকে বলি, ইমেজ অল্টার ট্যাগ জিনিসটা হচ্ছে এই যে আমাদের যে ইমেজগুলো ইউজ করবে, দেখেন কার্জার নিলে ওই যে নিনজা ভার্সেস অস্টার কথাটা ভেসে উঠলো। আমরা কোনো ইমেজ এভাবে ইউজ করলে এটাকে ইমেজ অল্টার ট্যাগ বলা হয়, যেন লোড না নিলেও গুগল বুঝতে পারে যে এখানে একটি ইমেজ আছে। আর গুগল অনেক সময় ধরতে পায় না, এটা ইমেজ অল্টার ট্যাগ দিলে সে ইজিলি বুঝতে পারে যে এখানে একটা ইমেজ আছে। ওকে, সো দেখবেন এইভাবে আমরা ইমেজ অল্টার ট্যাগের মধ্যে আমাদের কিওয়ার্ডগুলো কি করব, দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেগুলোতে এগুলো আছে এই যে দেখেন আমরা যেমন কাজে নিলাম ইমেজ অল্টার ট্যাগ, এবং ওই কিওয়ার্ড দিয়েই ইমেজ অল্টার ট্যাগটা দেয়া। তো আমরা ইমেজের ফিলামেন্টের মধ্যে দিব, প্রথম দেখলাম আমরা পারমালিঙ্কের মধ্যে দিব, এরপরে আমাদের কোথায় দিব, টাইটেলের মধ্যে এবং শুরুর দিকে দিব, ইমেজের ফিলামেন্টেও মানে যেটাকে ইমেজ অল্টার ট্যাগ বলা হয় সেখানে দিব। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা, এবং বড় ইম্পর্টেন্ট জায়গা এইখানে দেখেন ইন্ট্রোডাকশন দেয়া নাই, তবে ইন্ট্রোডাকশনেও মাস্ট বি আমাদেরকে কি করতে হবে, দিতে হবে। কারণ যারা ভালো র্যাঙ্কিং এ আছে তাদেরকে আপনার অ্যানালাইসিস করতে হবে যে তারা কেন আসলে র্যাঙ্কিং এ গেল। আপনি ইন্ট্রোডাকশনের এদিকে খেয়াল করলেই আপনি পেয়ে যাবেন যে এই যে দেখেন ইন্ট্রোডাকশনের দিকে এই কথাটা রেখেছে, আর এটা তো এমনি টুলের কারণে যে তার আর্টিকেল স্ট্রাকচার, এই যে দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে প্রত্যেকটার মধ্যেই আপনি এভাবে পাবেন। ওকে, যারা ভালো পজিশনে আছে যে ইন্ট্রোডাকশনের দিকে এটাও চেষ্টা করতে হবে, ইন্ট্রোডাকশনের যতটা শুরুর দিকে পারা যায় রাখতে হবে। প্রথম প্যারায় 100 ওয়ার্ডস এর মধ্যে রাখার চেষ্টা মাস্ট বি করতেই হবে। তো আমরা পারমালিঙ্কের মধ্যে রাখবো, হেডিং এর মধ্যে রাখবো এবং শুরুর দিকে রাখার চেষ্টা করব, আমাদের ইন্ট্রোডাকশনে রাখবো, এবং আমরা কোন একটা H2 তে, H2 হচ্ছে কি সাব হেডিং, কোডিং এর ভাষায় একটা পেজের টাইটেল একটাই থাকে H1, যেটাকে আপনি এভাবে ইন্সপেক্ট করলেও বুঝতে পারবেন, দেখবেন এখানে এই যে H1 কোডিং এর ভাষায়, যেটা মূলত টাইটেল, এবং একটা পেজে H1 একটাই থাকে। আর আরেকটা হচ্ছে সাব হেডিং, এই যে এটা হচ্ছে ধরেন সাব হেডিং, এটা H2, এটার মধ্যেও কিন্তু কিওয়ার্ডটাকে কি করা হয়েছে এভাবে রাখা হয়েছে যে H2, এবং এখানেও কিন্তু এই কিওয়ার্ডটা বেস্ট, এই যে দেখেন বেস্ট শেপ নাইফ আন্ডার 100 রিভিউজ, শুধু রিভিউটা বাড়তি লাগানো হয়েছে। আপনি যদি অন্যগুলো এভাবে এখান থেকে আমরা দেখি, দেখবেন যে এই যে H2 দেখেন বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকারস, শুধু সামনে 10 লাগিয়েছে যে 10 বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার, কিন্তু এক্স্যাক্টলি এখানে কিন্তু, বা এই যে এদিকেও দেখবেন এই যে দেখেন বেস্ট গল্ফ শুজ ফ্ল্যাট ফিট রিভিউ, সামনে পিছে কিছু লাগাইছে, এটাও কিন্তু H2। তার মানে একটা H2 তে প্রথম H2 এর মধ্যেও আমাদেরকে কি করতে হবে, আমাদের কিওয়ার্ডটা রাখার চেষ্টা করতে হবে। তো ইমেজ দেখলেই যে সব ইমেজ শুদ্ধ তা না, আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, কারণ এই ইমেজটা আরো আগের ইমেজ, বাট এটা দেখানোর জন্য আমি এসেছিলাম। সো আমাদের এরপরে এখানে আর দেখি ইমেজ প্লামেন্ট, বডি টেক্সট, বডির মধ্যে যদি পারা যায়, যদি হাতে থাকে দুই একটা ছিটিয়ে দিতে হবে, বা ধরেন রিলেটেড কিওয়ার্ড টিওয়ার্ড বা ওইভাবে ন্যাচারালি লিখে যেতে হবে। ওই যে H1 এ তো থাকতেই হবে, H1 বলতে হেডিং, H2 বলতে ওই যে সাব হেডিং যেটা দেখালাম, সেটার মধ্যে ইমেজ অল্টার ট্যাগের মধ্যে দুই একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ডকে বোল্ড বা ইটালিক করে দিব। মেটা ডেসক্রিপশন লেখার সময় মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা একবার রাখার চেষ্টা করব। মেটা ডেসক্রিপশন কি, এই যে আমরা বেস্ট শেপ নাইফ আন্ডার $100 লিখলাম, এই যে এটা হচ্ছে তাদের মেটা ডেসক্রিপশন। দেখেন এই যে মেটা ডেসক্রিপশনটা, এটা মূলত আর্টিকেলের মধ্যে লিখতে হয় না, আর্টিকেল পাবলিশ করার সময় টোটাল আর্টিকেলের উপরে এই যে 1-1.5 লাইনের একটা ওভারভিউ লিখে দিতে হয়। এই যে এটা হচ্ছে, এগুলো হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। এই যে যারা লিখেছে দেখেন এগুলো রেখেছে, এটা হচ্ছে বেটার। তো মেটা ডেসক্রিপশনের মধ্যে এই যে তারা আবার রাখে নাই দেখেন, এবং রাখলেও একসাথে নাই। তো আমাদেরকে এভাবে একসাথে এবং শুরুর দিকে এভাবে রাখতে হবে। ওকে, তো আমরা মেটা ডেসক্রিপশনেও দিব। তাহলে আমরা বুঝলাম যে কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের কিওয়ার্ড দিতে হবে। আচ্ছা, কেউ কি একবারে বলতে পারবেন যে আমরা কোথায় কোথায় কিওয়ার্ডের প্লেসমেন্ট কোথায় কোথায় হওয়া উচিত? কিওয়ার্ডের প্লেসমেন্ট একদম শুরু থেকে উপর থেকে নিচ পর্যন্ত কেউ বলতে পারবেন কোথায় কোথায় থাকা উচিত?
আচ্ছা, প্রয়োজনে আমি একবার বলে দিই। প্রথম আমাদের থাকতে হবে সবার আগে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? টাইটেল। মানে কিওয়ার্ড যেখানে থাকতেই হবে সেটা হচ্ছে প্রথমে টাইটেল, এবং হচ্ছে কি ধরেন আপনার পারমালিঙ্ক, এই দুইটা জায়গায় মাস্ট বি। এরপরে হচ্ছে যদি আমার হাতে আরো একটা থাকে, আমি দুইটাতে ইউজ করে ফেললাম, আরো একটা থাকলে কোথায় ইউজ করব? ইন্ট্রোডাকশনে, ফার্স্ট প্যারাতে। এই যে যেমন তারা ধরেন কি করেছে, রেখেছে, এটা রাখতেই হবে এবং রাখে সবাই যারা ভালো করতেছে দেখবেন। তো প্রথম পারমালিঙ্কের মধ্যে, টাইটেলের মধ্যে এবং শুরুর দিকে, এরপরে ইন্ট্রোডাকশনে 3 বার চলে গেল, এরপরে একটা সাব হেডিং এর মধ্যে অলরেডি আমাদের 4 বার চলে গেছে। আমাদের হাতে যদি আরো একটা থাকে তাহলে আমরা কি করে দিব, একদম কনক্লুশনে লাস্টে মেরে দিব। ওকে, কনক্লুশনে দিয়ে দিবেন। যদি হাতে আরো দুই একটা থাকে বা রিলেটেড ওই ভিতরে, তখন মাঝখানে আপনি সরাই দিতে পারেন। তবে কনক্লুশনের দিকেও দেখবেন এভাবে থাকে। তো আমরা যে কাজটা করব, যে আমাদের প্রথম হচ্ছে হেডিং এ এবং শুরুর দিকে আরো যে ইমেজের ভিতরেও তো আমরা ওইভাবে দিয়ে দিতে পারি। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট, যে কোথায় কোথায় কিওয়ার্ড গুলোকে প্লেস করালে সেই আর্টিকেলটা বেটার র্যাঙ্ক করে। আচ্ছা, তো এরপরে আমাদের যে, স্যার জি বলেন। হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টে আমরা তো 7 থেকে 8টা কিওয়ার্ড রিসার্চ করে বের করবো। জি, যখন ওয়েবসাইট বানাবো, যখন একটা কিওয়ার্ড নিয়ে কি দিব নাকি একাধিক কিওয়ার্ডও বসা যাবে? মানে আপনার কথাটা বুঝি নাই, আবার বলেন। মানে আমরা যখন মনে করেন শু নিয়ে কাজ করতে যাই, তো শু এর কিওয়ার্ড বের করার জন্য তো 7 থেকে 8টা কিওয়ার্ড রিসার্চ করে ভালো কিওয়ার্ড বের করবো। হুম হুম। তো যখন ওয়েবসাইটে কিওয়ার্ড গুলো বসাবো, তখন কি শুধু একটা কিওয়ার্ডই বসাবো নাকি 4-5টা কিওয়ার্ড বসাবো? আসলে আপনার কোশ্চেনটা আমি বলবো যে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। কেন হয় নাই? কারণ আপনি প্রথম বলছেন যে আপনি একটা কিওয়ার্ডের জন্য ধরেন একটা টপিকস নিয়ে, আপনি এখন নাইফস নিয়ে, ধরেন আপনি চাকু নিয়ে কাজ করবেন, ওকে, বা আপনি সেইভাবে জুতা নিয়ে কাজ করবেন। আমি একটা হুম। উদাহরণ দেই সামনে রেখে, তাহলে বুঝতেও সুবিধা হবে। যেমন এদিকে আমাদের একটা কি ছিল, চাকুর একটা, এই যে নাইফ অ্যাডভাইস। তো ধরেন সে যেটা করেছে, সে চাকু নিয়ে যতগুলো ভালো ভালো কিওয়ার্ড পেয়েছে সবগুলো নিয়ে কিন্তু একটা একটা করে আর্টিকেল দিয়েছে। আপনিও যখন জুতা নিয়ে কাজ করবেন, বেস্ট রানিং শুজ ফর ব্যাক পেইন, বা বেস্ট নার্স ব্যাক পেইন শুজ, বা এক্সাম্পল বেস্ট শুজ ফর লং টাইম রানিং, মানে এই যে যতগুলো শু নিয়ে আপনি ভালো ভালো কিওয়ার্ড পাবেন, তার মানে কিওয়ার্ড যদি রিসার্চ করে রেখে দেন ওইটার কোনো ভ্যালুই নেই। আপনাকে কিওয়ার্ড রিসার্চ করলে কি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে। মানে প্রতিটা কিওয়ার্ড নিয়ে, সে চাকু নিয়ে যত কিওয়ার্ড পেয়েছে প্রতিটা নিয়ে নিয়ে কি করেছে, কন্টেন্ট লিখেছে, এবং সেই কন্টেন্টটাকেই কিন্তু সেই কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্কিং এ নিয়ে এসেছে। তো আপনার কোশ্চেনটা কি এখানে ছিল, নাকি যে ওই যে যখন আপনি কাজ করবেন তখন কি আপনি ওই সবগুলো কিওয়ার্ড একটা আর্টিকেলের মধ্যে দিবেন, এমন কিছু বোঝাচ্ছিলেন? সে বুঝতে পারছি এখন। মানে হ্যাঁ, যে কটা কিওয়ার্ড ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আর্টিকেল লিখতে হবে। হ্যাঁ, এবার আপনি জি বুঝতে পারছেন। আপনি যতগুলো কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা নিয়ে আলাদা আলাদা আর্টিকেল লিখতে হবে, এবং যে কিওয়ার্ড নিয়ে যে আর্টিকেলটা লিখবেন ওইটার মধ্যে ওই কিওয়ার্ডটা আপনি ওই যে হেডিং এ দিবেন, ইউআরএল এ দিবেন, বডির মধ্যে দিবেন, অন্যান্যগুলো কিন্তু না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনাদের কারো আর কোনো কনফিউশন আছে? কারণ আপনার ওই এক একটা কিওয়ার্ডই আপনার জন্য, এক একটা কিওয়ার্ড নিয়েই আপনার এক একটা পোস্ট হবে, বা এক একটা ধরেন পেজ, পেজ বলবো না আমরা, পোস্ট হবে। কারণ এখানে যতগুলো এক একটা হচ্ছে পোস্ট, মানে তার ধরেন চাকু নিয়েই পুরাটা সাইট, বা অন্যান্য টপিকস নিয়েও হতে পারে, কিন্তু প্রতিটা টপিকস নিয়ে হয়তো এইটা ভার্সেস ওইটা, বা এইটা এক্সাম্পল বেস্ট নাইফ $100, বা এক্সাম্পল বেস্ট নাইফ সেট $100-200, বেস্ট সেলফ শার্পিং নাইফ সেট, মানে বিভিন্ন কিছু নিয়ে হতে পারে। তো জুতায় যেমন বললাম যে এক একটা কিওয়ার্ড নিয়ে এক একটা কি হবে, আর্টিকেল হবে। যেমন এক্সাম্পল এটা হচ্ছে কি, বেস্ট নাইফ ফর ট্রিমিং মিট, দেখেন এটা দিয়ে সার্চ দিলে হয়তো সে আছে, এই যে নাইফ অ্যাডভাইস.com, সে ধরেন এই কিওয়ার্ডে যে র্যাঙ্কিং এসেছে, তার মানে তার এই কিওয়ার্ড নিয়ে সব জায়গাতে অপটিমাইজ, তার ইউআরএল এর মধ্যেও কিন্তু এইটাই হবে,
আর একটা কিওয়ার্ড কিন্তু বেস্ট নাইপ আন্ডার $100 এখানে আসবে না। এখানে ওই কিওয়ার্ডটা নিয়েই তার হেডিং, এটাই তার ইন্ট্রোডাকশনে, সাব হেডিং এ, মানে এইটাই তো তার এই কিওয়ার্ড নিয়েই তার এই টোটাল কন্টেন্টটা লেখা বা তৈরি করা। আর একটা যেটা বেস্ট নাইপ আন্ডার $100, ওইটা নিয়ে তার আর একটা পেজ হবে ওই কিওয়ার্ড দিয়ে। তো প্রতিটা কিওয়ার্ড দিয়ে আমাদের এভাবে আর্টিকেল লিখতে হয়, কারণ যত কিওয়ার্ড এভাবে আপনি নেবেন ইয়ে করবেন ততগুলো টপিকস আপনি র্যাঙ্কিং এ যাবেন, আপনার আরো বেটার হবে। তবে একই কন্টেন্টের মধ্যে হ্যাঁ এটা করতে পারেন যে এক্সাম্পল, ধরেন এক্সাম্পল যে এরকম হবে যে বেস্ট কফি মেকার, আবার বেস্ট কফি মেকার 2020, বা বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার, বেস্ট সিঙ্গেল সার্ভ কফি মেকার 2020। এটা আবার কিন্তু এই ক্ষেত্রে আপনি এই দুইটা নিয়ে আলাদা আলাদা কন্টেন্ট লেখার দরকার নেই, একটাই লিখেন। ওকে, একটাই লিখেন, হয়তো বেস্ট কফি মেকার এইটা থাকে কিন্তু টাইটেলে অনেকেই 2020 লিখে দেয়, এই জন্য দেখা যায় বেস্ট কফি মেকার বা বেস্ট কফি মেকার 2020 দুইটাতেই দেখা যায় ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করে বসে থাকে। ওকে, আচ্ছা আজকে কি আমরা আরো কন্টিনিউ করব নাকি শেষ করে দিব কালকে? আবার হচ্ছে কালকেই তো আমাদের ক্লাস আছে, নাকি কালকে শুরু করব নাকি শেষ করে দিব? আমাদের কিন্তু রাইটিং এর ক্লাস এখনো শেষ হয় নাই। জি স্যার, আজকের মতো শেষ করে, রাত অনেক হয়ে গেছে তো। আচ্ছা ওকে জি, তাহলে আমরা শেষ করে দিলাম। আমরা যে নেক্সট কালকে এসে বাকিটা কন্টেন্ট রাইটিং এর এটা দেখবো। তো আপনারা আমার ওই যে ওয়েব স্পাইডার রাকিব যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়েও দেখবেন একটা কন্টেন্ট রাইটিং এর ভিডিও আছে, আর্টিকেল রাইটিং মাস্টার ক্লাস, ওইটাও মাস্ট বি দেখবেন। ওকে। ওকে। ওকে, আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আপনার যে আর্টিকেল গুলো, এগুলো তো বিভিন্ন আর্টিকেল রাইটিং এর কন্টেন্টটা কখনোই ডিরেক্ট কপি করা যাবে না, বা কোনো জায়গা থেকে কপি করে এনে একটু আধটু চেঞ্জ করে নেওয়া, এটা গুগল ধরে ফেলে। তো আপনাকে চেষ্টা করতে হবে অন্যটা আপনি যত পারেন পড়ে নেন, পড়ে ইনফরমেশন নিয়ে আপনার মতো করে চেষ্টা করতে হবে লিখা। কিছু জায়গায় হয়তো আপনি এটা করতে পারেন রিরাইট বা এইগুলো, কিন্তু আপনাকে টোটাল কন্টেন্টটা চেষ্টা করতে হবে ইউনিক করে। এবং আমরা যখন যাব, আমার ভিডিওটা দেখবেন, আমরা লাস্টে আবার বিভিন্ন টুল আছে এগুলো দিয়ে চেকও করব যে আমার রাইটিংটা কপিরাইট ধরছে কিনা। ওকে, এটা প্লাগারিজম পরিপূর্ণ চেক হলে করার জি জন্য। প্লাগারিজম টম, তবে আপনি আবার প্লাগারিজম টুলকে ফাঁকি দিতে পারলেও গুগলকে ফাঁকি দেওয়া এতটা সহজ হবে না, কারণ এখানে আমাদের